ফোনটা দিলাম ওইটাতে না হয় এটা ভলিউমটা ওপেন হচ্ছে, মানে মাইক্রোফোন ছাড়াই হচ্ছে। এটা মাইক্রোফোন ওয়্যার কানেকশন দিয়ে এটা পাওয়া যাবে না? মানে এটা আমি ই করতে চাচ্ছি আর কি, প্রাইভেট করতে চাচ্ছি মাইক্রোফোন দিয়ে। এটা তো দিলাম যে কাজ হচ্ছে না মনে হয়। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লিয়ার জি শোনা স্যার, যাচ্ছে না? শুনতে পাচ্ছি। গুড। যেটা কাজটা হলেই হয়, দাঁড়াও। তাহলে এখন শেয়ারিংটা কোথায় দিব? শেয়ার দেখি। আচ্ছা, শেয়ারের পরে তো শেয়ার অ্যাকসেপ্ট করছে না। এন্টার স্ক্রিন। This site you will be able to see the contents of your screen. তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, এইটা কিভাবে করতে হবে? হ্যাঁ, এই কেউ একটু এক্সপার্ট থাকলে আমাকে একটু করো, সাপোর্ট দাও। এখন আমি সে বলছে চুজ হোয়াট টু শেয়ার উইথ অ্যাপ। কি শেয়ার করব? হোম ট্যাব, উইন্ডো, এন্টার স্ক্রিন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, এইবার হচ্ছে তোমাদের ঠিক আছে। দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে তো না? জি জি স্যার, স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। একটু ঝাপসা আর কি। যাই হোক, আমরা শুরু করে দিই। শোনো, আহ, আজকে এই আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম মনে আছে? ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম এর ডেফিনিশন গুলো দেখেছিলাম, তাই না? কন্ট্রোলে দেখেছিলাম, কন্ট্রোল সিম্পলার কন্ট্রোল সিস্টেমের তোমার এলিমেন্ট গুলো দেখেছিলাম আমরা, কিছু এক্সাম্পল দিয়ে সেটা এক্সপ্লেন করা হয়েছিল, হ্যাঁ? এবং সেগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, ইভেন বিজনেসের ক্ষেত্রেও। এবং সেখানে তোমার জটিলতার ভিত্তিতে কোনটা কতটা জটিল এবং গ্রাজুয়ালি সেটা তোমার অর্গানাইজেশনের ক্ষেত্রে আরো ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম একটা জটিল মানে একটা জটিল বিষয়।
সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল কিছুটা, তাই না? তারপর সিস্টেম কিভাবে কাজ করে আমরা বলেছিলাম যে সেটা দ্যাট ইজ রিপিটেড ওয়েতে, রিদমিক ওয়েতে সেটা কাজ করবে। একবার যদি তোমার ডেভেলপ হয়ে যায় তাহলে গ্র্যাজুয়ালি সেটা ফলো করা এটা একটা সিস্টেমের মধ্যে পড়ে, তাই না? এবং ম্যানেজমেন্ট কন্ট্রোল সেই সিস্টেমেটিক্যালি সেটা কাজ করে, সেজন্য সিস্টেমটা আমরা ডিফাইন করেছি নাকি। এটা একটা প্রসেস যেটা অটোমেটিক্যালি দা ইভেন্ট, হ্যাঁ, দ্যাট উইল বি ডান সিস্টেম দ্যাট ইজ রিপিটেডলি, হ্যাঁ, রিদমিক ওয়ে, তাই না? দ্যাট ইজ আ সিস্টেম নাকি। এই যে সিস্টেম, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম মানে কি? অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমকে ডিফাইন করো। হ্যাঁ, কি করছো সেখানে? ট্রানজেকশন আইডেন্টিফিকেশন থেকে শুরু করে স্টেটমেন্ট ইন্টারপ্রিটেশন, তাই না? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে ইন্টারপ্রিট করে আবার নতুন জায়গায় চলে যাওয়া, এই যে প্রসেসটা চলছে গ্র্যাজুয়ালি কন্টিনিউয়াসলি, এটা রিদমিক ওয়েতে চলছে, এটা তো প্রেসক্রাইব ওয়েতে চলছে, তাই না? তো সো ম্যানেজমেন্ট কন্ট্রোল টু সাম এক্সটেন্ট ইজ এ সিস্টেম, রাইট? তো সিস্টেম হলে জি এটা স্যার। সিস্টেমেটিক্যালি কাজ করবে, এই মূল কথা। এখন এই পরবর্তীতে আমরা দেখব যে ম্যানেজমেন্ট কন্ট্রোল কতটা সিস্টেমেটিক। হ্যাঁ, তার সাথে তোমার ইমপ্লিমেন্টেশন অ্যাক্টিভিটিস পারফর্ম করতে হলে আরো দুটো অ্যাক্টিভিটিস বা ফাংশন কি বিবেচনায় নিতে হবে। সেটা হলো তোমার স্ট্র্যাটেজি ফর্মুলেশন, মানে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে গিয়ে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের সাথে আরো দুটো ইম্পর্টেন্ট ফাংশনকে তোমাকে বিবেচনায় আনতে হবে। বুঝতে পেরেছো? আরো দুটো সিস্টেমকে আনতে হবে, সেটা হলো স্ট্র্যাটেজি ফর্মুলেশন, কেমন, আরেকটা হলো টাস্ক কন্ট্রোল। ঠিক আছে? তো সো একটা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হলে শুধু ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমেই চলবে না, এখানে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এবং এবং তৈরি করার পর অ্যাক্টিভিটি যখন তুমি কন্টিনিউ করবে, এক্সিকিউট করবে, হ্যাঁ, সেখানে একটা স্পেসিফিক টাইম লিমিট থাকবে, স্পেসিফিক ডেটা থাকবে, হ্যাঁ, ওয়ার্ক সিস্টেম থাকবে, সেটাকে বলা হচ্ছে। তাহলে তিনটে পার্ট। আমরা একটা স্ট্র্যাটেজিকে ফুললি কার্যকরণ দ্যাট ইজ এটা কমপ্লিট করতে হলে, ইমপ্লিমেন্টেশনে যেতে হলে, পারফরম্যান্স ইভ্যালুয়েশনে যেতে হলে, দেন ফাইনালি অ্যাকর্ডিং তুমি স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করেছো কিনা, তো পুরো প্রসেসটা কমপ্লিট করতে হলে তোমার তিনটা বিষয় এখানে নজর দিতে হবে। ইউ মাস্ট কনসিডার দিস থ্রি সিস্টেমস। কি কি? ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম, স্ট্র্যাটেজি ফর্মুলেশন এন্ড টাস্ক কন্ট্রোল। ঠিক আছে? এখন ধরো তোমার একটা ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের যে প্রিন্সিপালস বা স্ট্র্যাটেজি ফর্মুলেশনের যে পলিসিস তুমি ফলো করবে, বা টাস্ক কন্ট্রোলের যে প্রেসক্রিপশন ফলো করবে, এটা যদি তুমি রংলি অ্যাপ্লাই করো ইন অ্যানাদার, একটাকে আরেকটাতে, ওয়ান টু অ্যানাদার, তাহলে কিন্তু ডেফিনেটলি একটা তোমার কি বলে প্রবলেম ক্রিয়েট করতে পারে, সিরিয়াস একটা মিস্টেক হয়ে যেতে পারে। সেই জন্য একটু আমাদের জানার প্রয়োজন যে এই তিনটা সিস্টেমের মধ্যে তফাৎটা কি, কোনটা কখন তোমাকে অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে? ইন দ্য বিজনেস ফাংশন or achieving the business goal। তুমি দেখবে যে এই তিনটার মধ্যে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম, টাস্ক কন্ট্রোল এবং স্ট্র্যাটেজি ফর্মুলেশন, এই তিনটা বিষয়ই রিলেটিং টু প্ল্যানিং এন্ড কন্ট্রোল। দুটো প্রধান বিষয় এখানে আছে, প্ল্যানও আছে, কন্ট্রোলও আছে। তবে স্ট্র্যাটেজি ফর্মুলেশন এটা মোস্টলি রিলেটেড টু প্ল্যানিং অ্যাক্টিভিটি, টাস্ক কন্ট্রোল রিলেটেড টু কন্ট্রোলিং অ্যাক্টিভিটি অর কন্ট্রোল অ্যাক্টিভিটি। মানে ওখানে আর ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের দুজনের মাঝখানে এখানে প্ল্যানও প্রয়োজন আছে, অ্যাট দ্য সেম টাইম কন্ট্রোলিংটাও আছে। তো ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম describes or deals with both planning and control. Both two functions are most important in management control system, but strategy formulation এটা mostly related to planning। ঠিক আছে?
আর টাস্ক কন্ট্রোল স্পেসিফিক্যালি বা এখানেও বলতে পারো মোস্টলি রিলেটেড টু ওয়ার্ড কন্ট্রোল। কেমন? তো সো এইখানে এই যেহেতু প্ল্যানিং যখন করবে, প্ল্যানিং করতে তাহলে এখানে প্ল্যান করার সময় যে তুমি বিষয়গুলো বিবেচনায় নিবে, আইডিয়া জেনারেশন, তাই না? স্ট্র্যাটেজি ফর্মুলেশনের জন্য যে প্ল্যান দরকার সেটা সিস্টেমেটিক ওয়েতে হয় না, এটা টোটালি আনসিস্টেমেটিক। দ্যাট ইজ যে প্ল্যান নিবে অ্যাবাউট টু ডেভেলপ ইউর বিজনেস, অ্যাবাউট টু ক্রিয়েট নিউ প্রোডাক্ট অর প্রডিউস নিউ প্রোডাক্ট। হ্যাঁ, তো সো এই বিষয়টা নির্ভর করছে অর দ্য চেঞ্জ দ্য ব্র্যান্ড, এই বিষয়টা নির্ভর করছে মার্কেটের ডিমান্ডের উপর, ধরো মার্কেট ফ্যাক্টরের উপর। তো মার্কেট ফ্যাক্টর গুলো কিন্তু রিপিটেডলি রিদমিক ওয়েতে চেঞ্জ হয় না, বুঝতে পারছো? তো যখনই চেঞ্জ হয়, চেঞ্জটাকে অ্যাড্রেস করতে গেলেই তোমাকে স্ট্র্যাটেজি ফর্মুলেশন বিষয় প্রয়োজন হয়। তো সো যেহেতু যদি সেটা একটা রিপিটেড ওয়েতে হতো, একটা ইন্টারভেলে হতো, হ্যাঁ, রেগুলারলি হতো, রেগুলারলি হয় না, তখন আমরা একটা সিস্টেমেটিক বলতে পারতাম। তো যখন প্রয়োজন হয় স্ট্র্যাটেজি ফর্মুলেশন, বাজারের সাথে তোমাকে মানে বাজারের চেঞ্জটা যেটা আসবে সেটাকে অ্যাড্রেস করার জন্য, বাজার টিকে থাকার জন্য, আরো স্পষ্ট কথা হচ্ছে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বাজার থেকে, মার্কেট থেকে। সো সেক্ষেত্রে তোমাকে অ্যাড্রেস করতে হচ্ছে, এবং সেটা কিন্তু রিপিটেডলি হচ্ছে না, রেগুলারলি হচ্ছে না, একটা টাইম ইন্টারভেলে হচ্ছে না। দ্যাটস ওয়াই ইটস নট সিস্টেমেটিক। সো হলেই কেবল তুমি স্ট্র্যাটেজি ফর্মুলেশনে যাবে এবং প্ল্যান তৈরি করবে, অ্যাকর্ডিংলি ইমপ্লিমেন্টেশন যেতে হবে। কেমন? তো সো স্ট্র্যাটেজি ফর্মুলেশন মোস্টলি কি সিস্টেমেটিক or আনসিস্টেমেটিক? বলো। হ্যালো, হঠাৎ করে গভর্নমেন্ট একটা রেগুলেশন চেঞ্জ করে বসলো, কেমন? তোমাকে সেটা অ্যাড্রেস করতে হবে। বাজারে একটা নতুন প্রোডাক্ট, মানে কাস্টমাররা বিহেভিয়ার চেঞ্জ করে ফেললো, যে নতুন প্রোডাক্ট চায়, ওরা ওরা ওদের টেস্ট চেঞ্জ করতে চায়, ওদের চয়েস ডিফারেন্ট হয়ে গেছে। তো এগুলো কিন্তু সবসময় হয় না, রেগুলারলি হয় না। যখনই হয় তখন তুমি সেটা অ্যাড্রেস করবে। তাহলে এটা সিস্টেমেটিক or আনসিস্টেমেটিক? Systematic, sir. হ্যালো, স্ট্র্যাটেজি ফর্মুলেশন সিস্টেমেটিক or আনসিস্টেমেটিক? Sir, unsystematic. আনসিস্টেমেটিক। ওকে, লিস্ট সিস্টেমেটিক বলতে পারো, আনসিস্টেমেটিক। কিন্তু টাস্কের বিষয়টা দেখো, টাস্ক হচ্ছে তোমার সিম্পলি ইটস এ জব, এটা সিনোনিমাস আমরা জব বলছি। হ্যাঁ, তোমরা জব কস্টিং করে আসছো না? জব কস্টিং, হ্যাঁ, জব কস্টিং করেছো? Ji, sir. কি দেখেছো সেখানে? বেচ কস্টিং, জব কস্টিং, এটা স্পেসিফিক জব উইদিন এ স্পেসিফিক টাইম পিরিয়ড, ইউটিলাইজিং যা দ্যাট ইজ আ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, labor and other expenses, you complete it, তাই না? And after completing the job, your total task going to be completed, নাকি? তোমার যে কাজটা শেষ করলেই তোমার এখানে এটার আর কিছু রইলো না, ফাইনালি তুমি অ্যাসেসমেন্টে যাবা, এবার ইভ্যালুয়েশনে যাবা, নাকি? তাহলে দেখো, এটা কিন্তু সিস্টেমেটিক, একটা টাস্ক তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবং তোমার সামনে টাস্ক আসবে, এটা কখন আসবে? তো সো তুমি স্ট্র্যাটেজি, প্রথমে গোল সেট করলা, গোল থেকে স্ট্র্যাটেজি, যেটা শর্ট টার্ম অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য, এটাকে প্ল্যানে কনভার্ট করে বাজেটে নিলে, প্ল্যানটাই তো বাজেটে যাচ্ছে, তারপর সেটা ইমপ্লিমেন্টেশন, আমরা কন্ট্রোলের কাজ শুরু করেছি। ইমপ্লিমেন্টেশনে কখন যাব? কখন যাব? when you have given a specific job, নাকি? through this kind of process, from the very beginning, there's a of what generating the idea, creating the strategy, তাই না? formulating the strategy, ঠিক না? গোল, স্ট্র্যাটেজি, আইডিয়া, আমরা বলছি আইডিয়া, গোল, পলিসিস বলতে পারো, স্ট্র্যাটেজি, প্ল্যান, বাজেট, দেন ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন যাবে বাজেটের মাধ্যমে, তাহলে তোমাকে একটা জব দিয়ে দেওয়া হবে, টাস্ক দেওয়া হবে, এবং সেটা তুমি কমপ্লিট করবে। হ্যাঁ, একটা ব্রিজ কমপ্লিট করা, একটা প্রজেক্ট বিল্ডিং তৈরি করা, ঠিক আছে, একটা নিউ প্ল্যান্ট তৈরি করা, এই যে বিষয়গুলো, এগুলো স্পেসিফিক জব, স্পেসিফিক টাস্ক, ঠিক আছে? 1000 ইউনিটস অফ প্রোডাক্ট তৈরি করা, এটা স্পেসিফিক টাস্ক, ঠিক আছে? 50,000 ইউনিট অফ প্রোডাক্ট সেল করা, স্পেসিফিক টাস্ক। ক্লিয়ার?
এটা তাহলে সিস্টেমেটিক, তুমি এর বাইরে যাচ্ছ না, এটাকে কমপ্লিট করতে হচ্ছে তোমার। The task control itself systematic, strategy formulation unsystematic। তাহলে এই টাস্ক কন্ট্রোল স্ট্র্যাটেজি ফর্মুলেশন মাঝখানে কি করতে হবে? কোঅর্ডিনেট করতে হবে। কে করবে এগুলো? হিউম্যান রিসোর্সেস, তাই না? পার্সোনাল। তাহলে কি দরকার? ম্যানেজার দরকার, ওয়ার্কার দরকার, সুপারভাইজার দরকার, সাবঅর্ডিনেট দরকার, নাকি? দে উইল পারফর্ম দিস ওয়ার্ক। তাহলে এখানে সিস্টেমটা কি? কন্ট্রোল সিস্টেম। কিসের? ম্যানেজারিয়াল, ম্যানেজমেন্ট কন্ট্রোল। তো সো মাঝখানে হচ্ছে ম্যানেজমেন্ট কন্ট্রোল। তিনটা ইম্পর্টেন্ট তোমার সিস্টেমের কথা যদি বলো, একটা হলো স্ট্র্যাটেজি ফর্মুলেশন, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম এন্ড টাস্ক কন্ট্রোল। তিনটে বিষয়ে তুমি অ্যাড্রেস করে দেন ফাইনালি তুমি অবজেক্টিভ অ্যাচিভের দিকে যাবে অথবা গোল অ্যাচিভমেন্ট করবে লং টার্ম, ইন দ্য লং টার্ম। কেমন? তাহলে এই তোমার আমরা বললাম, আগে বললাম যে স্ট্র্যাটেজি ফর্মুলেশনে প্ল্যানিং রিলেটেড, এটা প্ল্যানিং ওরিয়েন্টেড, দ্যাট ইজ আ প্ল্যানিং ডমিনেটেড। যেভাবে বলো প্ল্যানিং বেসড, টাস্ক কন্ট্রোল বেসড, আর ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম। তাহলে কি হবে? বোথ প্ল্যানিংও থাকবে এখানে, কন্ট্রোলও থাকবে। প্ল্যানও করতে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের প্ল্যানও আছে, আমরা দেখে আসছি এটা একটা। হ্যাঁ, এখানে স্ট্র্যাটেজি ফর্মুলেশন থেকে শুরু করে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম কি করে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন পর্যন্ত কমপ্লিট বিষয়টা কভার করে, তাই না? এর বাউন্ডারি। কেমন? তাহলে এখানে আমরা বলতে পারি ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম সিস্টেমেটিক টোটালি বলতে পারি, বা আনসিস্টেমেটিক টোটালি বলতে পারি, হোললি বলতে পারি সিস্টেমেটিক আর আনসিস্টেমেটিক বলতে পারি না। তাহলে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম কিছু সিস্টেম ফলো করে, আবার কিছু আনসিস্টেমেটিক। আনসিস্টেমেটিক যখনই ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং এর বিষয় থাকবে তখন এটা সিস্টেমেটিক হবে। কেমন? কারণ এটা রিকোয়ারমেন্ট বেসড হবে। ডিসিশন তৈরি করার যখন বিষয় থাকবে তখন তৈরিটা কোনো টাইম টেবিল অনুযায়ী হবে না। কেমন? আর কোনো ডিক্লারেশন দিয়ে হবে না। সাডেনলি তোমাকে সেটা নেসেসিটি ডেভেলপ করতে পারে। এট দ্য টাইম ইউ হ্যাভ টু টেক ইট অ্যাক্ট। দ্যাটস ওয়াই ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমে তোমার কি হবে? এটা সিস্টেমেটিক আবার আনসিস্টেমেটিক। তো এটা বিটুইন দিস টু, বিটুইন ফর্মুলেশন, স্ট্র্যাটেজি ফর্মুলেশন এন্ড টাস্ক কন্ট্রোল। কেমন? বুঝা যাচ্ছে কথাগুলো? জি স্যার, বোঝা যাচ্ছে। গুড। তারপর আসো, আমরা আরো বলতে পারি সময়ের বিষয় যদি চিন্তা করো, টাইম ফ্যাক্টর, যে স্ট্র্যাটেজি ফর্মুলেশনে দেয়ার ইজ নো লিমিটেড টাইম। কেমন? স্ট্র্যাটেজি ফর্মুলেশন তো আমরা আসছি থেকে গোল থেকে, গোলের পরে স্ট্র্যাটেজি। তো সো এটার জন্য স্পেসিফিক টাইম বার নেই। কেমন? এই যে ধরো আমাদের দেশে যে কর্পোরেট বিজনেস গুলো, যেগুলো ক্রিয়েশন এগুলো কোথেকে হয়েছে, ইনফ্যাক্ট এগুলোতে যে প্ল্যান তৈরি হয়েছে বা স্ট্র্যাটেজি করেছে ফ্রম দ্য ভেরি বিগিনিং, ইনসেপশন থেকে, যখন এগুলো শুরু হয়েছে তখন থেকে। যেমন আবুল খায়ের কোম্পানির কথা বলতে পারো। আবুল খায়ের কোম্পানির যে আজকের যে পজিশন, সেটা তো সে স্টোন কি বলে এটাকে, ভিত্তিপ্রস্তর স্থাপন করে, মানে কি স্টোন, হ্যাঁ কি বলে বলো, ফাউন্ডিং নাকি? আবুল খায়ের তো হচ্ছে ফাউন্ডার নাকি? আবুল খায়ের গ্রুপ অফ কোম্পানিজ ফাউন্ডার কে? তখনই তার কিন্তু একটা ভিশন ছিল, বুঝতে পেরেছ? তখনই একটা ভিশন ছিল, তখনই আলটিমেট গোলটা সৃষ্টি হয়েছিল, এবং তার মাধ্যমেই, এবং এটা গ্রাজুয়ালি এক্সটেন্ড করছে আজ পর্যন্ত লঙ্গার পিরিয়ডে। এবং টাইম টু টাইম কি হচ্ছে, সেই গোলটা কি, যে পুরো বিজনেস, তার যে প্রোডাক্ট নিয়ে বিজনেস, সেটা পুরো মার্কেট অ্যাকোয়ার করা, হ্যাঁ, এবং দীর্ঘকাল ধরে সার্ভাইভ করা। ডে বাই ডে এনভায়রনমেন্ট ফ্যাক্টর গুলো দিয়ে সেটা কি বলে, দ্যাট ইজ তোমার চেঞ্জিং ফ্যাক্টর, যেগুলো সেগুলো অ্যাডজাস্ট করতে হচ্ছে ওদেরকে, সেগুলো দ্বারা সেটা প্রভাবিত। কেমন? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো দিয়ে অ্যাফেক্টেড, এবং দ্যাটস ওয়াই দে টাইম টু টাইম দে চেঞ্জ দেয়ার পলিসিস, স্ট্র্যাটেজিস। আলটিমেট টার্গেট ইজ হোয়াট? আলটিমেট টার্গেট টু অ্যাকোয়ার দ্য টোটাল বিজনেস কি মার্কেট, তাই না? কি বলো?
হ্যালো, এরপরে ওরা নতুন নতুন বিজনেস সাইট নিচ্ছে না, এক্সপান্ড করছে ওদের। তো সো এটার জন্য কোনো নির্দিষ্ট একবার যদি মানে গোল সেট করো, এটা 1-2 দিনের জন্য নয়। তোমার গোলটা হচ্ছে দীর্ঘমেয়াদী। কত দীর্ঘ তুমি এটা আনলিমিটেড টাইম, তাই না? বুঝতে পেরেছো? So goal is a long time goal, long term goal, right? ঠিক আছে? তো স্ট্র্যাটেজিটা এটার কোনো নির্দিষ্ট সময় সীমা নেই। লং রান, এটা তৈরি করছি ফর দ্য লং রান। কেমন? কিন্তু টাস্কের একটা নির্দিষ্ট টাইম আছে, টাইম টেবল আছে, এটা কমপ্লিশন পিরিয়ড আছে। সো এটা শর্ট টার্ম অ্যাক্টিভিটিস। আর ম্যানেজমেন্ট কন্ট্রোল, সেখানে ওই যে ফর্মুলেশন থেকে শুরু হয়েছে টাস্ক কন্ট্রোল পর্যন্ত। সো এটা এই দুটার মাঝামাঝি। হ্যাঁ, লং টার্ম না, সেটা শর্ট টার্ম না, বাট ইট ইন বিটুইন দিস টু, স্ট্র্যাটেজি ফর্মুলেশন এন্ড টাস্ক কন্ট্রোল। বুঝতে পারছো? স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমে তোমার কখনো একটা স্পেসিফিক টাইম প্রয়োজন হচ্ছে, আবার এখানে কোনো টাইম বার নেই, এরকম বিষয়। কেমন? আর স্ট্র্যাটেজি ফর্মুলেশনে তুমি কিন্তু কোনো অ্যাকুরেট ডাটা ইউজ করতে পারছো না, পারছো কি? স্ট্র্যাটেজি ফর্মুলেশন কিন্তু ফিউচারের বিষয়ে তোমাকে হ্যাঁ প্ল্যান নিতে হচ্ছে। সো এটা বেসড অন অ্যাপ্রক্সিমেশন, এস্টিমেশন। ঠিক আছে? আর টাস্ক তুমি কমপ্লিট করছো একেবারেই রিয়েল ডেটা নিয়ে, কারেন্ট অ্যাকুরেট ডেটা নিয়ে, অ্যাকুরেট তোমার লজিস্টিক্স নিয়ে, সাপোর্ট নিয়ে, রিসোর্স নিয়ে। ওকে, ঠিক আছে? আর ম্যানেজমেন্ট কন্ট্রোল কিন্তু এই দুটোর মাঝামাঝি। সো এখানে এস্টিমেশন যেমন আছে, তেমনি অ্যাকুরেট ফিগারের উপরও তুমি অ্যানালাইসিস করছো, বেস করছো, ফোকাস করছো ইন কেস অফ ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম। ওকে, সো এই দেখো, এখানে একটা চার্ট ডেভেলপ করা হয়েছে, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম এন্ড স্ট্র্যাটেজি ফর্মুলেশন, টাস্ক কন্ট্রোল। এর মধ্যে একটা রিলেশনশিপ ডেভেলপ করা হয়েছে, এদের এন্ড প্রোডাক্ট কি, হ্যাঁ, অ্যাক্টিভিটি গুলো কি কি, তিনটে ফাংশনস, তিনটে অ্যাক্টিভিটি দেখো। এদের মধ্যে প্ল্যানিং এন্ড কন্ট্রোলিং রিলেশনশিপ দেখানো হয়েছে, যে স্ট্র্যাটেজি ফর্মুলেশন এটা রিলেটেড টু প্ল্যান, টাস্ক কন্ট্রোল কন্ট্রোল, এন্ড ম্যানেজমেন্ট কন্ট্রোল প্ল্যান এন্ড কন্ট্রোল, প্ল্যানিং এন্ড কন্ট্রোল। এখান থেকে কি পাওয়া যাচ্ছে? এই যে গোল, দেন স্ট্র্যাটেজি, পলিসিস। গোল, স্ট্র্যাটেজি সেট, দেন পলিসিস টু ডু দ্য ওয়ার্ক, কমপ্লিট দ্য ওয়ার্ক। ম্যানেজমেন্ট কন্ট্রোল এর মূল কাজ হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে, অবজেক্টিভ হচ্ছে যে স্ট্র্যাটেজি যেটা নিবে সেটা কার্যপরিণত করা, ইমপ্লিমেন্টেশন। ওকে, আর টাস্ক কন্ট্রোল, এই যে কাজটা তুমি সেট করলে সেটা এফিশিয়েন্টলি অর ইফেক্টিভলি কমপ্লিট করা, এফিশিয়েন্ট এন্ড ইফেক্টিভ পারফরমেন্স অফ ইন্ডিভিজুয়াল টাস্ক। ঠিক আছে? হ্যাঁ, সো এখন আমরা দেখি যে এই আরেকটু ডিটেইল দেখি, গ্রেটার ডিটেইলে দেখি যে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম স্ট্র্যাটেজি ফর্মুলেশনের মধ্যে তফাৎ কি, এগুলো ডিফাইন করে এবং তার মধ্যে ডিস্টিংশন ডেভেলপ করা যায় কিনা। কেমন? তো প্রথম ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমকে যদি তুমি ডিফাইন করো, ম্যানেজমেন্ট কন্ট্রোল আর ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম ডেফিনিশন সেম ডেফিনিশন। একটু আগে আমরা গত ক্লাসে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম এটা এর একটা ডেফিনিশন দেখে আসছি, ম্যানেজমেন্টকে যখন ডিফাইন করেছি না, একটু দেখাই তোমাদেরকে, দেখো। এই দেখো, the management control process system is the process, management control process, the process by which managers at all levels ensure that the people they supervise implement their intended strategies. মানে এখানে মূল বিষয়টা কি হচ্ছে, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন। কেমন? তারপরে ফ্যাক্টর গুলো কি হলো, এখানে এই যে ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এ ম্যানেজার থাকবে, আর যে স্ট্র্যাটেজি তৈরি করা হবে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য তার সাবঅর্ডিনেট লাগবে। তাহলে সে যে গাইডলাইন দিবে সেটা সাবঅর্ডিনেটরা ফলো করবে, তার মানে সেই সাবঅর্ডিনেটদেরকে সুপারভাইজ করবে, সুপারভিশনের মাধ্যমেই কাজটাকে কি বলে, তার টার্গেট, যে টার্গেটটাকে অ্যাচিভ করবে, মানে কাজটা কমপ্লিট করবে। এটা হচ্ছে পুরোটাই ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম অর ম্যানেজমেন্ট কন্ট্রোল প্রসেস অর সিম্পলি ম্যানেজমেন্ট কন্ট্রোল, যেটা হলো তার ডেফিনিশন। এখনো তাই আমরা বলছি, ম্যানেজমেন্ট কন্ট্রোল এর একই ডেফিনিশন আমরা দিচ্ছি। দেখো,
ম্যানেজমেন্ট কন্ট্রোল ইজ দ্য প্রসেস, ওকে, একই কথা, by which managers influence other members of the organization to implement the organization's strategies. ঠিক না? তাহলে ডেফিনিশন সেম। ম্যানেজমেন্ট কন্ট্রোল প্রসেস বলো, ম্যানেজমেন্ট কন্ট্রোল বলো, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম বলো, মূল বিষয় কি বলতো? স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন। কিভাবে হবে? এটা একটা প্রসেস ফলো করা হবে কিসের? যে ম্যানেজাররা এখানে কি বলে, ওরা যে গাইডলাইন পাবে টপ লেভেল ম্যানেজমেন্ট, ফ্রম দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট, সেটা ওরা ইমপ্লিমেন্ট করবে গাইড থ্রু দ্য সাবঅর্ডিনেটস, ইনফ্লুয়েন্স করবে তাদের সাবঅর্ডিনেটদেরকে, দ্য মেম্বার অফ দ্য অর্গানাইজেশন, দ্যাট ইজ সাবঅর্ডিনেটস, যাতে ওই দ্যাট ইজ এ স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে, দ্যাট ইজ এ প্ল্যান যেটা বা বাজেট যেটা আছে সেটাকে ফুলফিল করে। যেমন এর জন্য যে কাজগুলো সেটা সিস্টেমেটিক্যালি দ্য ফলোইং এ প্রসেস, এন্ড দিস প্রসেস ইজ হোয়াট? ইট ইজ এ ম্যানেজমেন্ট কন্ট্রোল প্রসেস। দ্যাট ইজ তোমার হাতে একটা কাজ থাকবে, এই কাজটাকে কমপ্লিট করতে হবে, ওকে, অ্যাকর্ডিং টু দ্য, ওকে, ঠিক আছে। এখন এই ম্যানেজমেন্ট কন্ট্রোলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এটা আলাপ করতে পারি, যে কি কি বিষয় এখানে বিবেচনায় নিতে হবে, ফোকাস করতে হবে। একটা হলো ম্যানেজমেন্ট কন্ট্রোল অ্যাক্টিভিটি, ঠিক আছে, অ্যাক্টিভিটি গুলো কি কি এখানে আছে সেটা তোমাকে দেখতে হবে। তারপর ম্যানেজমেন্ট কন্ট্রোল এই যে সিস্টেম বা প্রসেস পারফর্ম করতে হলে, হ্যাঁ, এখানে যে অর্গানাইজেশনের যে টার্গেট বা গোল, আবার এখানে যে যে ফ্যাক্টর গুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে তোমার হিউম্যান রিসোর্সের গোল। এই দুটোর মধ্যে একটা সমন্বয় থাকতে হবে, দুটোর মধ্যে একটা মিল থাকতে হবে, সেটাকে বলছি আমরা কনসিস্টেন্সি থাকতে হবে, সেটা বলে গোল কনগ্রুয়েন্স। এখানে এইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ম্যানেজমেন্ট কন্ট্রোলে যেহেতু তোমার স্ট্র্যাটেজিটাকে কাজে পরিণত করতে করার বিষয়, তো কে করবে কাজে পরিণত? সেরকম হিউম্যান রিসোর্স করবে। সোর্সের তার একটা টার্গেট থাকবে, তার একটা গোল থাকবে, তার একটা অবজেক্টিভ থাকবে, হ্যাঁ। আর তাহলে ম্যানেজমেন্ট অর্গানাইজেশন এবং তার এমপ্লয়ি দুটো আলাদা জিনিস, দুটো আলাদা এন্টিটি, তাই না? এই দুটো এন্টিটির যে তার লক্ষ্য, দুটো এন্টিটির লক্ষ্য কিন্তু দুরকম। এই দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে, একটা কনসিস্টেন্সি ডেভেলপ করতে হবে, সেটাকে বলছি আমরা গোল কনগ্রুয়েন্স। তো এই বিষয়টা এখানে অ্যাড্রেস করার বিষয়, যে কারণেই তোমার যে তোমার এমপ্লয়ি কম্পেনসেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট হিয়ার ইন ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম। কেমন? কম্পেনসেশন এর এমপ্লয়িদেরকে তোমার দ্যাট ইজ স্যাটিসফাইড রাখতে হবে এবং এমপ্লয়িদেরকে অ্যাড্রেস করতে হবে, করলেই তোমার আলটিমেট বিজনেসের যে গোল সেটা অ্যাচিভ হবে, তাই না? তা না হলে তো সম্ভব না। ইন দ্যাট কেস এই দুটোর মধ্যে দুটোর যে তোমার ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের মধ্যে সমন্বয় রাখতে হবে, কেমন? সেটা বলা হচ্ছে কনগ্রুয়েন্স, গোল কনগ্রুয়েন্স। আমরা পড়বো পরে ডিটেইল। একটা কি বললাম? ম্যানেজমেন্ট কন্ট্রোল অ্যাক্টিভিটি, তারপর গোল কনগ্রুয়েন্স, তারপরে এই যে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন কথা বলছি আমরা, যে ম্যানেজমেন্ট কন্ট্রোলের ক্ষেত্রে এখানে কি কি টুল ব্যবহার করা হচ্ছে, টুলগুলো কি কি সেটা জানতে হবে, এটাও একটা ফোকাসিং ফ্যাক্টর। তারপরে যে এখানে তোমার স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন করতে হলে তোমাকে যে ম্যানেজার যে স্টেপগুলো নিবে, সেখানে তোমার ফাইন্যান্সিয়াল মেটার এবং নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দুটোই থাকবে, ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি গুলো থাকবে, সেটাও অ্যাড্রেস করতে হবে এখানে, কেমন? আবার স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন স্টেজেই যখন আমরা একটু আগে দেখে এসেছিলাম যে স্ট্র্যাটেজি আমরা দুভাবে নিতে পারি, ফর্মুলেট করতে পারি, একটা ফর্মাল ওয়েতে আর একটা ইনফর্মাল ওয়েতে। যখন ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট খুব রেপিডলি চেঞ্জ হয়, যেটাকে তোমার কি বলে এস্টিমেট করা সম্ভব হয় না, ডিফিকাল্ট হয়, তখন ইনফর্মালি, ঠিক আছে, ইনফর্মালি স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হয়। দ্যাট ইজ ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমটা ইনফ্লুয়েন্স করে স্ট্র্যাটেজি ফর্মুলেশন, ঠিক আছে। তো এখন সেক্ষেত্রে কি করতে হয়, যে অ্যাক্টিভিটি এক্সিকিউশন স্টেজে, ইমপ্লিমেন্টেশন স্টেজে তোমার নেক্সট স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করতে হয়। যখন তুমি কারেন্ট অ্যাক্টিভিটি এক্সিকিউট করছো, যেটাকে টার্গেট ওরিয়েন্টেড বা অবজেক্টিভ ওরিয়েন্টেড তুমি ফাংশনিং করছো, এট দ্য টাইম ইউ মাস্ট টেক ইনিশিয়েটিভ টু formulate new strategies for the future next, বুঝতে পারছো? পরের স্ট্র্যাটেজিটা নেওয়ার জন্য তখনই তোমাকে মানে কাজ শুরু করে দিতে হবে। যেমন ধরো আমাদের প্রত্যেক বছরই যে বাজেট, গভর্নমেন্ট বাজেট তৈরি করে,
জুন মাসে সে বাজেট প্লেস করে পার্লামেন্টে, তাই না? প্লেস করা হয়, কিন্তু বাজেট তৈরির কাজ প্লেস করার পরপরই আবার নতুন বছরের বাজেট তৈরির কাজ শুরু হয়ে যায়। যে সমস্ত ডিপার্টমেন্টগুলো, মিনিস্ট্রিগুলো, হ্যাঁ, ইনভলভ, সেগুলো ওরা পরবর্তী বাজেট তৈরি করার জন্য ওরা ইনফরমেশন রেডি করতে থাকে, ডাটা কালেকশন এবং ইনফরমেশন তৈরি করতে। বুঝতে পেরেছ? তো সো এটা মানে কি, যে এই বছরের বাজেট সেটাকে এক্সিকিউশন স্টেজেই নতুন স্ট্র্যাটেজি নেওয়ার যে একটা প্রসেস, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ইন তোমার ইন্টারেক্টিভ কন্ট্রোল। মানে তুমি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন স্টেজেই নতুন কন্ট্রোল, নতুন স্ট্র্যাটেজি নিয়ে ভাবছো, সেটাকে বলছে ইন্টারেক্টিভ কন্ট্রোল। একটা কানেকশন থাকে প্রেজেন্ট স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন এন্ড ফিউচার স্ট্র্যাটেজি ফর্মুলেশন, এই যে বিষয়টা, এটাকেও কিন্তু করতে হবে। কখন সেটা দরকার? এটা দরকার হচ্ছে যখন ইনফ্যাক্ট ফর্মাল ওয়েতে স্ট্র্যাটেজি ফর্মুলেশনটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য কোম্পানিগুলো, বিজনেসগুলো এই কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকে, কেমন, যাতে কোনো কারণেই মার্কেট অ্যাডভান্টেজ থেকে সে ডিপ্রাইভ না হয়, সেটাকে হারিয়ে না ফেলে। হ্যাঁ, অ্যাডভান্টেজটা অলওয়েজ সে নিতে চায়, অলওয়েজ সেটাকে মার্কেট থেকে অ্যাচিভ করতে চায় না, সে কম্পিটিটরদের সাথে that is বাজারে টিকে থাকতে পারবে, সার্ভাইভাল তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ইন দ্যাট কেস company always try to just create new strategies at the time of executing the current strategies, that is termed as what, interactive control। সেটা দেখারও এখানে বিষয় আছে, বুঝতে পারছো? তো সেই বিষয়গুলো এখানে আমরা অ্যাড্রেস করছি। তোমার প্রথমত কি বললাম, যে ম্যানেজমেন্ট কন্ট্রোল অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিগুলো কি কি আছে দেখো। হোয়াট দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল অ্যাক্টিভিটিস? অ্যাক্টিভিটিগুলোকে তুমি প্রকাশ করতে পারো এভাবে, পিসিসি ইডিআই প্যাক ডি। যেমন এখানে কি কি আছে দেখো, ম্যানেজমেন্ট কন্ট্রোল ইনভলভস এ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস। কি কি অ্যাক্টিভিটি বলো এখানে? তোমার প্ল্যানিং অ্যাক্টিভিটি এখানে আছে, কোঅর্ডিনেশন আছে, কমিউনিকেশন আছে, ইভ্যালুয়েশন, ডিসিশন মেকিং এন্ড ইনফ্লুয়েন্সিং। তো কি কি প্ল্যানিং, তুমি অর্গানাইজেশন কি করবে সে নিয়ে তো ম্যানেজমেন্ট কন্ট্রোলে প্ল্যানিং করতে হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলেই, ঠিক আছে? এবং যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলোর মধ্যে কোঅর্ডিনেট করতে হবে টার্গেট অ্যাচিভ করতে হলে, কোঅর্ডিনেটিং দ্য অ্যাক্টিভিটিস অফ সেভারাল পার্টস অফ দ্য অর্গানাইজেশন। দেন ইনফরমেশন গুলো কমিউনিকেট করতে হবে, হ্যাঁ, বিভিন্ন দ্যাট ইজ ডিভাইস থেকে ডিভাইসে, তাই না? আমরা কন্ট্রোল ফ্যাক্টর কি কি ডিভাইস দেখেছিলাম। সো কমিউনিকেটিং দ্যাট ইজ ইনফরমেশন from one activity to another activity, one device to another devices, one department to another department, ঠিক আছে, one personnel to another personnel। ওকে, দেন ইনফরমেশন ইভ্যালুয়েশন, দ্যাট ইজ পারফরম্যান্স ইভ্যালুয়েশনের বিষয় আছে। তারপর ডিসাইডিং what any action should be taken, ফাইনালি তোমাকে যে অল্টারনেটিভ থেকে বেস্ট ওয়ান চুজ করতে হবে, এবং শেষে পারফরম্যান্স ইভ্যালুয়েশনের পরে ইনফ্লুয়েন্সিং এর বিষয়, দ্যাট ইজ তোমার যদি এমপ্লয়ীদের ধরো যে ওরা যে পারফর্ম করলো সেখানে বিহেভিয়ার যদি চেঞ্জ করতে হয় সেটা অল্টার করার বিষয় থাকবে, কেমন, দ্যাট ইজ ইনফ্লুয়েন্সিং দ্য পিপল টু চেঞ্জ দেয়ার বিহেভিয়ার, দ্যাট ইজ ওদেরকে এডুকেট করতে হবে, ওদের ট্রেন অ্যাডাপ্ট করতে হবে, এই বিষয়গুলি প্রত্যেকটা যে that is a task here is related to management control system. So as it termed as or named as what, management control activity, এটাকে একসাথে বলতে পারো PACD, that is planning, coordinating, communicating, evaluating, deciding and influencing। ঠিক আছে? তো প্রথম কাজটাই হচ্ছে আমাদের দেখছি আমরা যে প্ল্যান, কেমন, আসছে কোত্থেকে? ওই যে স্ট্র্যাটেজি, তারপর প্ল্যান, কেমন, কোত্থেকে আসছে? গোল থেকে। গোলের পরে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজির পরে প্ল্যান, প্ল্যান সেটা এক্সিকিউট করা হচ্ছে, ওকে, প্রেসক্রাইব। এখন এই প্ল্যান, তার মানে একটা প্ল্যান ম্যানেজারদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, ম্যানেজার হাতে একটা প্ল্যান থাকছে, এবং সেই প্ল্যান অনুযায়ী সেটা ওরা কি বলে তার পরবর্তী অ্যাকশন সে ঠিক করছে। তো সো ওই প্ল্যানটা তাকে প্রথমত ওই প্ল্যান অনুযায়ী তাকে কাজ করতে হবে। প্ল্যানটা বানানো বলছে যে বাজেট, একটা বাজেট দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী সে কাজ করবে। কিন্তু একটা বিষয় এখানে আছে যে ম্যানেজারদেরকে একটা লিবার্টি দেওয়া হয় যে অলওয়েজ they should or they have to follow the plan, that's not mandatory। তার মানে অলওয়েজ they will conform the plan,
that is not necessary. কেমন? সবসময় যে প্ল্যান অনুযায়ী কাজ করবে, প্ল্যানকে মানবে তেমন নয়। এর কারণটা কি? কারণ তুমি প্ল্যান যখন তৈরি করছো তখনকার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো বিবেচনা করে প্ল্যান তৈরি করছো। যে তুমি 3 মাসে একটা প্ল্যান তৈরি করছো কখন? কারেন্ট টাইমটা ধরো জানুয়ারি মাসে তুমি একটা প্ল্যান তৈরি করলে, এক্সিকিউট করবে তার জন্য সময় লেগে যাবে 3 মান্থস এবং সেটা কমপ্লিট হবে মার্চ মাসে। তাহলে জানুয়ারির যে ফ্যাক্টর গুলো সেগুলো তুমি বিবেচনা নিয়েছো, তাই না? এবং ফিউচার যে ফ্যাক্টর গুলো সেগুলো স্টিমেট করেছো। ওকে, এখন জানুয়ারির যে ফ্যাক্টর সেটা 1 মাস পরে দেখা গেল পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা বিভিন্ন কস্ট রিলেটেড হতে পারে, লজিস্টিক রিলেটেড হতে পারে, হিউম্যান রিসোর্স রিলেটেড হতে পারে, তাই না? সাপোর্টিং যে ফ্যাক্টর গুলো, স্টাফ গুলো, সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ম্যানেজার এখন কি করবে? তাহলে এখন তাকে ওই প্ল্যানটা মেনে এক্সিকিউট করা তার জন্য ডিফিকাল্ট হয়ে গেল। বুঝতে পারছো? যেমন ধরো ম্যাটেরিয়ালের যে দাম তুমি এস্টিমেট করলে, বাজেট ধরলে বা স্ট্যান্ডার্ড ধরলে, সেটা দেখা গেল অ্যাকচুয়ালি বাজারে ইনফ্লেশনের কারণে সে দাম অনেক বেড়ে গেছে। এখন তোমার যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী ম্যাটেরিয়াল নিয়ে তোমার কাজটা তুমি কমপ্লিট করতে পারছো না। তাহলে ম্যানেজার কি করবে এখন বলো? ম্যানেজার এখন অ্যাসেস করবে ইনস্ট্যান্টলি যে কাজটা আসলে তার জন্য দ্যাট ইজ প্রফিটেবল হবে কিনা, কোম্পানির জন্য সেটা কি হ্যালো অ্যাডভান্টেজিয়াস হবে কিনা, কোম্পানি বেনিফিট পাবে কিনা, সেটা তাকে চিন্তা করতে হবে। সে দেখে যে না, এটা থেকে ফাইনালি যদি কমপ্লিট করা হয় দ্যাট কোম্পানি উইল গেট বেনিফিট, তখন সে কি করবে? সেটা কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে কি করতে হলে তাকে কি দরকার হবে? প্ল্যান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ যে ম্যাটেরিয়াল কস্ট যে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে সেই কস্টে তো বাজারে ম্যাটেরিয়াল পাচ্ছে না। তাহলে কি করতে হবে? ফান্ড অ্যাকোয়ার করতে হবে, বেশি ফান্ড নিতে হবে, আরো ফান্ডের জন্য তাকে ডিমান্ড রেজ করতে হবে। হ্যাঁ, ফান্ড এনে তারপর বেশি দামে ম্যাটেরিয়াল কিনে তারপর সেই কাজটা সে কমপ্লিট করবে। কমপ্লিট করার পর দেখলো যে বাজারে যখন সে প্রোডাক্টটা সাপ্লাই করছে তখন সে কি এক্সপেক্টেড এর চেয়ে বেশি রিটার্ন বা রেভিনিউ সে জেনারেট করতে পারছে। এই যে বিষয়টা, তার মানে সে প্ল্যানের বাইরে চলে আসছে কাজটা কমপ্লিট করার জন্য। দেখেছে যে ইনস্ট্যান্টলি যে বাজারের যে ফ্যাক্টর গুলো সেগুলোর সাথে যদি আমরা অ্যাড্রেস করি সেই ফ্যাক্টর গুলো, চেঞ্জ ফ্যাক্টর গুলো, তাহলে আমাদের আলটিমেটলি আমরা কি বলে যে আমাদের এখানে প্ল্যান যে প্রোডাক্ট তৈরি করার বিষয় যে বাজেট তৈরি করেছি সেটা আমরা কমপ্লিট করতে পারবো। কিন্তু বাজেট ফান্ড আমরা এক্সিড করেছি, ম্যানেজার সেখানে বাজেট ফান্ড এক্সিড করবে। এক্সিড করা মানেই হোয়াট? সে বাজেটটাকে ফলো করলো না, নাকি? বাজেটটাকে ফলো না করে অতিরিক্ত যে ফান্ড দরকার সেটা নিয়ে সে বাজেটটা কমপ্লিট করলো, ওই টাস্কটা কমপ্লিট করলো। এখন প্রয়োজন হচ্ছে যে আলটিমেট সে বেনিফিট দেখেছে কোম্পানি, কিন্তু ওটা এক্সিকিউট করতে গিয়ে দেখা গেল যে বাজারে যে দামে সেট করা হচ্ছে সেটাতে সে পারছে না। তাহলে নতুন দামে সেটা সে অ্যাকোয়ার করেছে এবং তার অ্যাক্টিভিটি পারফর্ম করেছে। কেমন? তো ফাইনালি দেখা গেল যে বাজেট এক্সিড করেছে। এই জায়গাটা এখন এটা 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 কি অ্যাকসেপ্টেবল অর নট, এটা মূল বিষয়। যে সে এখন প্ল্যানটাকে এগ্রি করেনি, প্ল্যানের সাথে এগ্রি করেনি, প্ল্যানকে ভায়োলেট করে, দ্যাট ইজ অথবা প্ল্যানের বেশি, যে প্ল্যানের বাজেটে যা ছিল তার চেয়ে বেশি ফান্ড ইউটিলাইজ করে সে কাজটা কমপ্লিট করেছে। এখন এটা সেটা অ্যাকসেপ্টেবল অর নট? এই ম্যানেজমেন্ট কন্ট্রোল এটাকে অ্যাকসেপ্ট করেছে, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম এটাকে অ্যাকসেপ্ট করে। কারণ ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অর বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি, ম্যানেজমেন্ট ডিড হিয়ার not conforming to the plan rather or budget, rather সে দেখেছে কি ইন্টারেস্ট অফ দ্য বিজনেস অর দ্য অর্গানাইজেশন। বুঝতে পারছো? তো দ্যাটস ওয়াই বাজেটকে তুমি যদি এক্সিডও করো, কনফার্ম নাও করো, সেক্ষেত্রেও সেটা যদি কোম্পানির জন্য সেটা পজিটিভ হয়, ইউ ক্যান ডু ইট। সো অনেক সময় ম্যানেজাররা দ্যাট ইজ দ্য মার্কেট চেঞ্জের সাথে অ্যাড্রেস করতে গিয়ে যে বাজেট বা প্ল্যানকে না মেনেও ওদের যে দ্যাট ইজ টার্গেট আছে বা অবজেক্টিভ আছে সেটা অ্যাচিভ করতে পারে। সেটাই হচ্ছে, দ্যাটস ওয়াই তুমি বলতে পারো যে কনফর্মিং টু এ বাজেট ইজ নট নেসেসারিলি গুড and departure from a budget is not necessarily bad. বুঝতে পারছো? যে সবসময় তুমি বাজেটের মধ্যে থাকবে সেটা ভালো নয় বিষয়টা, আবার সবসময় যে তুমি বাজেট থেকে সরে গেলে যেটা খারাপ তা নয়, নেসেসারিলি ব্যাড। কথা বুঝে গেছে? যেমন একটা বড় বিগ প্রজেক্টের কথা বলো, পদ্মা প্রজেক্টের কথা বলতে পারো, পদ্মা ব্রিজের।
পদ্মা ব্রিজে যে একটা শুরু হওয়ার কথা ছিল কবে জানো তোমরা? এটা শেষ হলো কবে? পদ্মা ব্রিজ প্রকল্পের বিশাল প্রজেক্ট আমাদের দেশের, কেমন? এটা শুরু হওয়ার কথা ছিল কবে? 2011-12 দিকে শুরু হওয়ার কথা ছিল। 2011 থেকে 2014 দিকে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হলো 2014 সালে। এবং শুরুর দিকে তার খরচ কত ছিল? 20,000 কোটি টাকা এরকম হবে, কিন্তু আলটিমেটলি শেষে খরচ লেগেছে কত? 30,000 কোটি টাকার বেশি। কেমন, বুঝতে পারছো? এখন বাজেট অনুযায়ী যদি চলতে হতো তাহলে মাঝ পর্যায়ে প্রজেক্টটা বন্ধ করে দিতে হতো। হ্যাঁ, এখানে যেহেতু প্রজেক্ট কমপ্লিশনটা হচ্ছে টার্গেট, তো সো এখানে এডিশনাল যে এক্সপেন্ডিচার সেটাও তাকে ম্যানেজ করতে হয়েছে। দ্যাট ইজ এখানে যারা অথরিটি ইনভলভ তারা সেটাকে ফান্ডিং করেছে এবং প্রজেক্ট ম্যানেজার সেটা কমপ্লিট করেছে। সেটা শেষ করতে তার কত লেগেছে? 2021 কি 2022 মনে হয় সেটা শেষ হয়েছে। দ্যাট ইজ এক্সটেন্ডেড টাইম এবং এক্সটেন্ডেড ফান্ড দুটোকেই এখানে অ্যাকসেপ্ট করা হয়েছে। বুঝতে পেরেছ? এই জায়গায় আমরা এক্সাম্পলটা এখানে রেজ করতে পারি যে বাজেটকে কনফার্ম না করে বাজেট থেকে ডিপার্চার ফ্রম দ্য বাজেটকে না মেনে প্রজেক্টটা কমপ্লিট করা হয়েছে। কারণ এটার টার্গেটটা ছিল তোমার দেশের দুটো পার্টকে কানেক্ট করা, তাই না? তার কানেক্ট করে দেন ইকোনমিতে কন্ট্রিবিউট করা, এরকম একটা বড় টার্গেট ছিল। ঠিক আছে, তো সো টার্গেটটাকে ফোকাস করে তোমার যে বাজেট অ্যাক্সিড করলেও সেটাকে রিজেক্ট না করে সেটা কন্টিনিউ করার জন্য প্রজেক্ট ম্যানেজারকে কি করেছে? সাপোর্ট দেওয়া হয়েছে। তো সো প্রজেক্ট ম্যানেজার দ্যাট ইজ এখানে ম্যানেজার, আমরা ম্যানেজারের কন্ট্রোল সিস্টেমের মধ্যে আমরা নিব এবং এটা একটা অ্যাক্টিভিটি বা একটা টাস্ক ডান উইদিন ফলোইং দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, সো ম্যানেজার যদি দ্যাট ইজ এক্সিস্টিং যে ফেনোমেনন, যে ফ্যাক্টর, সেগুলোকে বিচার করে মনে করে যে না বাজেটটা ড্রপ করা উচিত, তাহলে সেটা ড্রপ করতে পারবে, কন্টিনিউ করা যাবে না। হ্যাঁ, সেটা কোম্পানির জন্য বেনিফিশিয়াল হবে না। ঠিক আছে, তাহলে সেটা ড্রপ করতে পারে, অ্যাডভান্টেজিয়াস হবে না। আর যদি মনে করে না এটা কন্টিনিউ করা দরকার, করতে হলে আরো কিছু চেঞ্জ আনতে হবে, বাজেটে চেঞ্জ আনতে হবে, তো সেই চেঞ্জটা নিয়ে ইনস্ট্যান্টলি সে ডিসিশন নিয়ে সেটা কন্টিনিউ করতে পারে এবং টপ লেভেল অথরিটি, বোর্ড অফ গভর্নেন্স যেটাই বলো, হ্যাঁ, সেটাকে অ্যাকসেপ্ট করে। এই জন্য বলা হচ্ছে এই ম্যানেজমেন্ট, আমরা বলছি যে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমে এই দ্যাট ইজ দ্য ম্যানেজার, কারণ ওকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ম্যানেজারের ডিসিশন মেকিং এ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। দ্যাটস হোয়াই এটা জাজমেন্টাল, দ্যাটস হোয়াই ইটস আনসিস্টেমেটিক। কেমন? সিস্টেমেটিক হলে এটা বাজেটটা কনফার্ম করতে হতো। হ্যাঁ, বাজেট অনুযায়ী যদি সেটা কমপ্লিট না করা যায় তাহলে সেটা বন্ধ করতে হতো। ওকে, ঠিক আছে। অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে প্ল্যানটা আমাদের এখানে কি প্রাইম অ্যাক্টিভিটি, তাই না? মেজর অ্যাক্টিভিটি প্ল্যান ঠিক করলেই তারপরে সে আপ টু ইনফ্লুয়েন্সিং পর্যন্ত সেটা কন্টিনিউ করতে পারবে, সেগুলো অ্যাকর্ডিংলি পারফর্ম করতে পারবে। বাট সামটাইমস ম্যানেজার নিডস টু দিস ভায়োলেট, আমরা বলবো needs to depart from the plan or budget in order to execute the strategy and then achieve the objectives. ঠিক আছে, ওকে, শুনছো তোমরা? জি স্যার। ওকে, নেক্সট আমরা বললাম গোল কনগ্রুয়েন্স। আমি একটু হিন্টস তোমাদেরকে দিলাম। গোল কনগ্রুয়েন্স মানে কনসিস্টেন্সি এখানে। হ্যাঁ, কিসের মধ্যে কনসিস্টেন্সি? গোল অফ হোয়াট? গোল অফ অর্গানাইজেশন এন্ড গোল অফ দ্য পার্সোনাল, এমপ্লয়িজ, ম্যানেজার্স, ওয়ার্কার্স, এদের দুটো পার্টি এখানে ইনভলভ। একটা অর্গানাইজেশন, দুটো এন্টিটি, একটা অর্গানাইজেশন এন্ড অর্গানাইজেশন গোল দ্যাট অ্যাচিভ করার জন্য যে স্ট্র্যাটেজি ফর্মুলা দ্যাট ইজ ইমপ্লিমেন্ট করার যারা যারা ইনভলভ হবে, যারা মেম্বার্স, আমরা তাদেরকে মেম্বার বলছি, অর্গানাইজেশনাল মেম্বার্স, দ্যাট ইজ এমপ্লয়িজ।
দুটো পার্টি, দুটো এন্টিটি, তাহলে দুটো এন্টিটির গোল তো এক নয়, তাই না? দুটো এন্টিটির গোল দু রকম। এখানে ইন্টারেস্ট আলাদা। অর্গানাইজেশন ইন্টারেস্ট হচ্ছে সে ধরো প্রফিট ম্যাক্সিমাইজ করা, হ্যাঁ, মার্কেট শেয়ার অ্যাকোয়ার করা, ম্যাক্সিমাম রিটার্ন অ্যাচিভ করা, ওকে। কিন্তু যারা ওয়ার্কফোর্স, এদের তো সেই টার্গেট নয়। তাদের টার্গেট কি? তাদের অবজেক্টিভ কি ওয়ার্কফোর্সের? বলো, তাদের কি অবজেক্টিভ? যারা কাজ করে ওদের কি অবজেক্টিভ? কি ঠিক? হ্যাঁ, তোমরা কথা বলো না কেন? স্যার যারা যারা কাজ অর্গানাইজে কাজ করছে ওদের অবজেক্টিভটা কি? স্যার ওদের অবজেক্টিভ হতে পারে যে স্যার ওদের যে পার্সোনাল ইন্টারেস্ট গুলা থাকে কি এগুলো ওদের ইন্টারেস্ট গুলো সেটা বলো না। স্যার ওদের স্যালারি হতে পারে, ওদের এক্স্যাক্টলি, বেনিফিট, হ্যাঁ, ওদের নিজের বেনিফিট। স্যার কম্পেনসেশন বলো, গ্রেট ইন দ্য গ্রেট সেন্স। ঠিক আছে, ওরা যে লেবার দিচ্ছে, রিটার্ন, ওদের রিটার্ন কি? ওদের সেটা ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল দুটোই হতে পারে, শুধু স্যালারি তা নয়, নন ফাইন্যান্সিয়ালও আছে এখানে, রিকগনিশন আছে এখানে, তাই না? তাদের পলিসি মেকিং এ, ডিসিশন মেকিং এ পার্টিসিপেশন আছে, তাই না? তারপরে লিডারশিপের বিষয় আছে, ঠিক না? হ্যালো, এই যে এই সমস্ত বিষয় হচ্ছে তারা যদি মানে ওদের ডিজায়ার অনুযায়ী এগুলো অ্যাচিভ করে, তাহলেই কেবল দে উইল দ্যাট ইজ হ্যাভ ইন্টারেস্ট টু ডু দেয়ার জব এন্ড দে উইল বি মোটিভেটেড। আসল কথা হচ্ছে, তাই না, ইন্সপায়ার্ড টু ডু দ্য জব ওয়ার্ক। প্রতিষ্ঠানের এখন আনরেস্ট হচ্ছে এখন চারিদিকে আমাদের ফ্যাক্টরিগুলোতে, তাই না? বিশেষ করে তোমার যে গাজীপুর বা ওই টঙ্গী এই সমস্ত এরিয়াতে গত কয়েকদিন ধরে তোমার কি মুভমেন্ট হচ্ছে, তাই না? আনরেস্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি, মানে কি, বা এর আগ থেকেও, হ্যাঁ, দিনে আমাদের দেশে তো এটা কমন পিকচার যে সব দ্যাট ইজ ওয়ার্কাররা, এমপ্লয়িরা, ইভেন ওই যে তোমার অডিটররা পর্যন্ত মাঠে নেমে গেছে, তাই না? কিসের জন্য? ডিমান্ডিং হোয়াট? ডিমান্ডিং দেয়ার পজিশন। ওরা একটা, ওরা মনে করছে ওরা এখন কারেন্টলি যে পজিশনে আছে সেটা ডিগনিফাইড না, ওরা চাচ্ছে একটু বেটার পজিশন, ওরা গ্রেডে এক গ্রেড উপরে উঠতে চাচ্ছে, তাই না? দে ওয়ান্ট টু হ্যাভ হোয়াট, গ্রেড 10 অর 9। এক্সিস্টিং তাদের গ্রেড হচ্ছে কত কারেন্টলি? দে বিয়ার্স গ্রেড 11 নাকি? এখান থেকে এক গ্রেড উপরে উঠতে চাচ্ছে ওরা, ওদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য বলছে, যে কারণে যে রাস্তায় ওরা নেমে গেছে। তোমরা দেখো নাই? হ্যাঁ, হ্যালো, জি স্যার, দেখছি স্যার। ইভেন তোমাদের এই যে এন্টি ডিসক্রিমিনেশন মুভমেন্টের আগে টিচাররা, একটা পুরো দেশের পাবলিক ইউনিভার্সিটি টিচাররা নেমে গেল নাকি? এটা তো কন্টেম্পোরারি ছিল, মানে দুটো মুভমেন্ট ছিল ওখানে। টিচাররা জুলাইয়ের 1 তারিখ থেকে তাদের ডিমান্ড কি ছিল তোমরা জানো? এই যে রিটায়ারমেন্ট বেনিফিটের যে সিস্টেম একটা আছে কারেন্টলি পাবলিক, দ্যাট ইজ গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, পাবলিক সেক্টর কোম্পানিগুলোর এমপ্লয়ীদের জন্য, সেটা থেকে নতুন একটা সিস্টেমে ওদেরকে ফেলা, লিস্ট করা, কেমন? বুঝতে পারছো? ওই সিস্টেমে নিয়ে যাওয়ার এগেইনস্টে ওরা এই কমপ্লেইন্ট এনেছে। সো তার মানে কি, এটা হচ্ছে, এটা যে এটা অলরেডি বেনিফিট রিলেটেড, এটা পোস্ট রিটায়ারমেন্ট, তো দো পোস্ট রিটায়ারমেন্ট, কিন্তু পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট তো এটা, তাই না? তো সো এখন আমরা মানে 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 এই যে টিচারদের ডিমান্ড কি ছিল, যেটা না হলে আমরা ফাইনালি বিরতিতে চলে যাচ্ছি, কারণ কি এটা দিতে হবে। এই যে আনরেস্ট ডেভেলপ করলো কেন? যে তোমার টপ লেভেল অথরিটি
যে ডিসিশনটা নিতে যাচ্ছে তার সাথে ওরা একমত নয়, এটা তাদের ইন্টারেস্টের বাইরে চলে যাচ্ছে, বিপরীতে চলে যাচ্ছে। তো সো দুটা এখন আলটিমেট টার্গেট হচ্ছে তোমার কি বলে কি একটা ইউনিভার্সিটির গোল কি বলো, একটা ইউনিভার্সিটির অবজেক্টিভ কি? হায়ার এডুকেশনের অবজেক্টিভ হচ্ছে তোমার কি নতুন নতুন নলেজ ক্রিয়েট করা, এক্সিস্টিং নলেজ শেয়ার করা, নাকি? তাই না? হ্যালো। এন্ড জি ফাইনালি স্যার। তোমরা হায়ার এডুকেশন ডিগ্রি নিয়ে নিজেরা কি বলে কেরিয়ার ডেভেলপ করা, এই সমস্ত বিষয়গুলো। এখন এইটার জন্য একটা ওয়ার্ক ফোর্স দরকার। তাহলে ওয়ার্ক ফোর্স একটা পার্টি, আর অর্গানাইজেশন একটা পার্টি, পুরো গভর্নমেন্ট হচ্ছে একটা পার্টি। তাহলে এটা অ্যাচিভ হবে কখন? দুজনের যে টার্গেট, সে টার্গেটটা যদি এক জায়গায় আসে, কনগ্রুয়েন্ট হয়, ঠিক আছে, তাহলেই তো সম্ভব। ইভেন এবার নিচের দিকে নামো, একটা অর্গানাইজেশন বিজনেস সেক্টরে আসো, বিজনেস অর্গানাইজেশনে আসো, হ্যাঁ, একটা কোম্পানি কথা চিন্তা করো, একটা ইভেন একটা একটা দোকানের কথা চিন্তা করো, একটা একটা কি বলে বিজনেস শপের কথা চিন্তা করো। হ্যাঁ, এটা কখন চলবে? এখানে যে সমস্ত যে কর্মীগুলো আছে ওদেরকে যদি স্যাটিসফাই না করা যায় তাহলে দোকানটা তো চলবে না, বন্ধ থাকবে, খোলাই হবে না। তো এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ওই দোকানের মালিকের টার্গেট অবজেক্টিভ, মানে দোকানে বিজনেসের অবজেক্টিভ, আর একটা হলো এমপ্লয়ির অবজেক্টিভ। এই দুটো অবজেক্টিভ নিতে হবে। সো ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম এমন ভাবে ডিজাইন করতে হবে, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম একটা বিষয়। হ্যাঁ, এখানে ম্যানেজার বলতে বোঝাচ্ছে তোমার এক্সিকিউটিং লেভেল ম্যানেজার, দ্যাট ইজ স্টাফ ম্যানেজার এবং লাইন ম্যানেজার সবটাই, এবং টপ লেভেল ম্যানেজার, ঠিক আছে? সো তোমাকে এমন ভাবে স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হচ্ছে যাতে দুটো অবজেক্টিভ তুমি অ্যাচিভ করতে পারো, এক জায়গায় আসে। মানে এমপ্লয়ীদেরকেও তোমাকে অ্যাড্রেস করতে হবে, ওদের ডিজায়ার কি সেটা দেখতে হবে, এবং সেটা যদি তুমি পারফর্ম করতে পারো তাহলে কোম্পানির ডিজায়ার অ্যাচিভ হবে, কোম্পানির টার্গেট অ্যাচিভ হবে। কেমন? তো সো এটার মধ্যে কনগ্রুয়েন্স, তো কোন কনগ্রুয়েন্স বলতে বোঝাচ্ছে একটা অর্গানাইজেশনের ইন্ডিভিজুয়াল গোল, অর্গানাইজেশনের গোল এবং তোমার মেম্বারদের গোল, দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করা, সমতা আনা, ঠিক আছে, কনসিস্টেন্সি আনা, বুঝতে পারছো? সেটা হলো গোল কনগ্রুয়েন্স। তো এখানে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমকেই সেই তার তোমার এই গোল কনগ্রুয়েন্স মাথায় রেখেই তার সরি প্ল্যান এক্সিকিউট করার জন্য পলিসি ডিজাইন করতে হবে, পলিসি। কেমন? সো এই কথাটা ইম্পর্টেন্ট, দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম শুড বি ডিজাইন and operated with the principle of goal congruence in mind, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট, তোমার স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন টুল। স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন টুল গুলো কি কি? স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হলে ম্যানেজমেন্ট কন্ট্রোলকে তো লাগবেই, হ্যাঁ, ম্যানেজমেন্ট কন্ট্রোল লাগবে। তা এছাড়া আর কি লাগছে? ম্যানেজমেন্ট কন্ট্রোলটা যে এক্সিকিউট করবে সেই ফ্যাক্টরগুলো তো লাগবে। কারা এক্সিকিউট করবে? তাহলে একটা অর্গানাইজেশন লাগবে, তাই না? একটা সেটআপ লাগবে। এখানে ম্যানেজারদের, এক্সিকিউটিভদের জন্য বা এই সিস্টেমটাকে তোমার ফলো করার জন্য একটা সেটআপ লাগবে, তো তাই না? তো সেটআপটা কি একটা অর্গানাইজেশন সেটআপ লাগবে। তারপর কি লাগবে বলো তো? ম্যানেজমেন্ট কন্ট্রোল তো লাগছেই, অর্গানাইজেশন সেটআপ লাগবে, আর কি লাগবে বলো? দ্যাট ইজ অর্গানাইজেশন স্ট্রাকচার যাকে আমরা বলি। আর কি লাগছে? লোকবল লাগবে, ওয়ার্ক ফোর্স লাগবে, হিউম্যান রিসোর্স লাগবে, তাই না? তারপর আর কি লাগবে? তোমার যে বিহেভিয়ারাল প্যাটার্নটা জানতে হবে, কালচার জানতে হবে, সো কালচার স্ট্রাকচার লাগবে। বুঝতে পারছো? চারটা বিষয় এখানে বিবেচনায় আনতে হবে। একটা হলো ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম itself, then organizational structure, human resource and culture, human resource management and culture, the business culture বলো, organizational culture বলো, কেমন, সোশ্যাল কালচার, যেটাই বলো, এগুলো লাগবে। তারপরে তুমি স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করে
পারফরমেন্স পাবে, দ্যাট ইজ কাজ পাবে, আলটিমেট রেজাল্ট পাবে। ওকে, এখন এইখানে একটা বিষয় দেখো যে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, স্ট্র্যাটেজিক অবজেক্টিভ তোমার অ্যাচিভ করার জন্য ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম অর্গানাইজেশনে সেটা ম্যানেজারদেরকে সাপোর্ট করছে। কেমন? সো এটার প্রথম কাজই হচ্ছে স্ট্র্যাটেজি এক্সিকিউশন, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম সেদিকে ফোকাস করছে। এ নিয়ে একটা দারুণ এক্সাম্পল দেওয়া আছে যে একটা প্রতিষ্ঠান কন্ট্রোল সিস্টেম যে প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনে সাপোর্ট দিচ্ছে, এক্সিকিউশনে সাপোর্ট দিচ্ছে, কিভাবে তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এটা একটু তোমরা দেখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য পার্টিকুলারলি আমি বলতে পারি। তো সো কেউ একজন একটু পড়ো এটা, হ্যাঁ, পড়ে আমাকে জানাও অন্যরা কি বুঝলাম এই এক্সাম্পলটা। কেমন? একজন একটু পড়ো তো দেখি। দেখতে পাচ্ছ এই এক্সাম্পলটা? দেখতে পাচ্ছ? কোম্পানির নাম হচ্ছে ওয়ালমার্ট, এবং ওয়ালমার্টের বিজনেস আমাদের দেশেও আছে। কেমন? ওয়ালমার্টের বিজনেস এরকম 19টা দেশে আছে কারেন্টলি। তোমরা ডেটা দেখে হয়তো আরো প্রিসাইজ ইনফরমেশন পাবে এই দেখে, অনলাইন দেখে। 2023 সাল পর্যন্ত যদি বলা যায় 19টা দেশের অ্যাক্টিভিটি আছে, এবং বর্তমানে ওয়ালমার্টের এই দেশগুলোতে মোট তার বিজনেস সেন্টার আছে মোট, এখানে বলা হচ্ছে 5300, এখন তো অনেক, 10,000-এর উপরে, বা 10,600 এর কাছাকাছি। ঠিক আছে? কেমন? এখন ওয়ালমার্ট একটা লিডিং রিটেইল বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড, এবং লার্জেস্ট রিটেইলার। একটু পড়ো তোমরা, একজন পড়ো প্লিজ, পড়লে অন্যদের জন্য সুবিধা হবে। এই এক্সাম্পলটা একটু পড়ো। জি স্যার, আমি পড়ি। হ্যাঁ পড়ো পড়ো, একজন পড়ো, কুইক, স্যার, পাঠ না করে পড়তে থাকো, আমরা শেষ করবো তাড়াতাড়ি। as of 2005, Walmart, with sales revenues of more than $288 billion, was the largest retailer in the world thanks to its winning strategy of selling branded products at low cost. The company's management control ঠিক আছে, system was directed toward the efficient management of store operations, which in turn conferred a cost advantage company-wide. কোম্পানি। হ্যাঁ, Data from more than 5,300 individual stores on items such as sales, expenses, and profit and loss were collected, analyzed, and transmitted electronically on a real-time basis, rapidly revealing how a particular region, district, store, department within a store, or item within a department was performing. This information enabled the company to reduce the likelihood of stock outs and the need for markdowns on slow-moving stock, and to maximize inventory turnover. The data from outstanding performers amount 5,300 stores were used to improve operations in problem stores. স্টোরস, হ্যাঁ। G. Further, the company was able to reduce pilferage related losses, a major concern, by ins- uh, ইনস্টিটিউটিং এ পলিসি অফ শেয়ারিং, হ্যাঁ, sharing 50% of the savings from decreased pilferage ক্রিস পিলফারেজ। in a particular store as compared to the industry standard among that store's employees. ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন লেটেস্ট ডাটায় আমরা কিছু অ্যাড করতে পারি। ধরো এটা 2005 সালের হিসেব, 2003 সাল পর্যন্ত ওদের ওদের কিন্তু পজিশন ওরা স্টিল মেনটেন করছে, তবে লং টাইম ধরে ওরা
ওয়ার্ল্ডে লার্জেস্ট রিটেইলার হিসেবে হ্যাঁ এক্সিস্ট করছে, বুঝতে পারছো? এখনো পর্যন্ত ওরা লার্জেস্ট রিটেইলার। ওদের ইমিডিয়েট লার্জেস্ট হচ্ছে পরের, দ্যাট ইজ রানার আপ হচ্ছে তোমার এই যে কি বলে আমাজন.com। আমাজন যেটা আমাজনটা হচ্ছে ওদের পরবর্তী রিটেইলার, সেকেন্ড লার্জেস্ট। তো সো তোমরা দেখো অনলাইনে একটু সার্চ করে দেখো ডাটা, যদি দরকার হয় লেটেস্ট ডাটাটা ইউজ করাই ভালো। হ্যাঁ, তো এখানে যে 288 বিলিয়ন, এটা এখন 288 এর যা 3 গুণের মতো হয়ে গেছে। 2023 সাল অবধি এটা প্রায় 700-র কাছাকাছি। কেমন? ধরো 650 অ্যারাউন্ড এরকম। তারপর এরা প্রায় 19টা দেশে এদের বিজনেস ছড়িয়ে আছে। 5300 ইন্ডিভিজুয়াল স্টোরের কথা যেটা আছে, সেটা এখন 10,000 ছেড়ে গেছে, প্রায় 10,500 মতো, 10,500 মতো। ঠিক আছে, এখন এই অবস্থায় ওরা মার্কেট লিডার বলা যায় ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, লিডার নাম্বার 1 রিটেল মার্কেটে। এটার পেছনের ইতিহাসটা কি? হ্যাঁ, এই পেছনের ইতিহাসটা নিয়ে একটু হাইলাইট করা হয়েছে এখানে, বুঝতে পেরেছ? তো প্রশ্ন যদি এখান থেকে ধরো কিছু ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম নিয়ে যে বলা যায় যে ওয়ালমার্টের ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমটা কি ছিল ইনফ্যাক্ট, ওদের সাকসেসের পেছনে লং টাইম যে সাকসেস, ওয়ার্ল্ডে ওরা লার্জেস্ট রিটেইলার, তার পেছনে যে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম কাজ করেছে, সেই ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমটা কি কেউ বলতে পারো? হ্যাঁ, কি ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম কাজ করেছে, কি নিয়ে অ্যাড্রেস করেছে ওরা? ওদের স্ট্র্যাটেজিটা কি ছিল? সেলিং ব্র্যান্ডেড প্রোডাক্টস অ্যাট লো কস্ট। কিভাবে হয়েছে সেটা ইনিশিয়েট করেছে কোত্থেকে? কৌশলটা কিভাবে নিয়েছে যে লো কস্ট স্ট্র্যাটেজিটা ওরা ফলো করেছে। ওদের প্রোডাক্ট গুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট, ওরা নিয়ে প্রোডাক্ট বিক্রি করে, তাই না? ওরা তো নিজেরা প্রোডাক্ট তৈরি করে না, নাকি? ওরা রিটেইলার। ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো নিয়ে কালেক্ট করে তারপরে বিক্রি করে বিশ্বব্যাপী, ঠিক না? বলো, এই ওয়ালমার্টের আদলে আমাদের দেশেও তো কিছু ওই যে তোমার সুপার শপ বা চেইন স্টোর সৃষ্টি হয়েছে, আমাদের চিটাগংয়েও আছে। যেমন ধরো আগোরা আসছে ঢাকা থেকে, তারপরে স্বপ্ন আসছে ঢাকা থেকে, আমাদের চিটাগংয়ে আছে বাস্কেট, তাই না? এরকম কিছু সৃষ্টি আরো আছে, বেশ কিছু কিছু চেইন স্টোর আছে। চেইন স্টোরের বিষয়টা সব কিছু আমরা এক জায়গায় পাচ্ছি, তাই না? সব প্রোডাক্ট বলতে গেলে মোটামুটি কনজিউমেবল গুডস থেকে শুরু করে যত আরো বেশি ইলেকট্রনিক্স, হ্যাঁ, অন্যান্য গুডস গুলো আমরা এক জায়গায় পেয়ে যাচ্ছি চেইন স্টোর। তো ওয়ালমার্ট সেরকম একটা বিজনেস করছে, এবং লার্জেস্ট রিটেইলার ইন দ্য ওয়ার্ল্ড। তো তার টেকনিকটা কি ছিল বলো তো দেখি? সে লো কস্ট স্ট্র্যাটেজিটা কিভাবে পারফর্ম করছে বলো? যদি তোমাকে বলা হয় যে এই ওয়ালমার্টের পিছনে যে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম কাজ করেছে সেটা কি? একজন বলো না। হ্যাঁ, এই রায়হান আছো? রায়হান বলো তো দেখি, আমি তো অন্যদেরকে অ্যাড্রেস করতে পারছি না, কোথায় ক্লিক করতে হবে বুঝতে পারছি না। বলো রায়হান, বলো। নাইমা সুলতানা বলো, নাইমা। জিদান বলো, জিদান। তোষিত দত্ত। সবাই চুপচাপ। স্যার আমি আছি স্যার। কে? জিদান? জিদান স্যার। জি স্যার। জিদান বলো দেখি, কি বলবো স্যার, বুঝি না ম্যানেজমেন্ট স্যার। কন্ট্রোল সিস্টেমটা কি ওদের ওয়ালমার্টের? এখানে এখানে স্পষ্ট করে বলেছে, দেখো, দা কোম্পানিজ ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম ওয়াজ এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। directed towards the efficient management of store operations
এটা কি দিয়েছে তাদেরকে, which in turn conferred a cost advantage company wide, হচ্ছে মূল ফোকাস। এটাকে ফোকাস করার জন্য এক্সাম্পলটা এখানে আনা হয়েছে। কেমন, জি স্যার। বুঝতে পেরেছো? ভালো করে অ্যাড্রেস করবে সবাই। স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা ম্যানেজমেন্ট কন্ট্রোল দেখলাম কি করছে, ওরা কোথায় ফোকাস করেছে, স্টোর অপারেশনস। ঠিক আছে, সেন্টারে বসে বসে তথ্য কালেক্ট করেছে ওরা, দ্যাট ইজ কিভাবে ছেড়ে দেয়নি, বিজনেস ছেড়ে দেয় নাই, ওরা একটা ওই যে আমরা কন্ট্রোল ডিভাইস গুলো অ্যাপ্লাই করেছে এখানে। কি কি ডিভাইস গুলো ছিল সিম্পলার কন্ট্রোলে বলো তো? সেন্সর, ডিটেক্টর, তারপর অ্যাসেসর, তারপর ইফেক্টর, তারপর কমিউনিকেশন নেটওয়ার্ক। এরা এই স্টোর অপারেশন গুলোর তথ্য ওরা কালেক্ট করেছে এই নেটওয়ার্কের মাধ্যমে, কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে। ওরা ফোকাস করেছে স্টোরকে। কি কি তথ্য নিয়েছে, রেগুলার বেসিস, রেপিডলি। কি তথ্যগুলো নিয়েছে, হ্যাঁ, রাইট, রিয়েল টাইম বেসিস। রিয়েল টাইম শব্দটা তোমরা পেয়েছো, আরটিজিএস। এখন যে একটা প্র্যাকটিস আছে তোমার ব্যাংকে, আরটিজিএস ফাংশনিং হচ্ছে রিয়েল টাইম, তাই না, সিস্টেম। এটা রিয়েল টাইম কি জেনারেলাইজ সিস্টেম নাকি আরটিজিএস? ওই যে ইনস্ট্যান্ট তুমি কি বলে ফান্ড ট্রান্সফার করতে পারছো ব্যাংকের মাধ্যমে, ব্যাংক টু ব্যাংক, তাই না? এখন ব্যাংকে গিয়ে যখন টাকা পাঠাবে বা তোমার কাছে টাকা আসুন, দেখো আরটিজিএস এর মাধ্যমে হচ্ছে, একটা লিমিট আছে অবশ্য ওখানে। তো একেবারে এখন যে তোমার সেন্ডার যদি ব্যাংকে থাকা অবস্থায় রিসিভার সে টাকা নিয়ে ফেলছে, দ্যাট ইজ রিয়েল টাইম বেসিস। ওই যে তোমার লিন প্রোডাকশনের মতো, জাস্ট ইন টাইমের মতো। কেমন, এটা একটা রিয়েল টাইম। তো রিয়েল টাইম ইনফরমেশন গুলো ওরা কারেক্ট করেছে। ইনফরমেশন গুলো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। কি কি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন? সেলস ইনফরমেশন, এক্সপেন্সেস, প্রফিট, লস, এগুলো ওরা কালেক্ট করেছে। প্রত্যেকটা এই যে সেন্টার যত আছে ওদের, যত স্টোর সেন্টার যতগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেকটা সেন্টার থেকে ইলেকট্রনিক্যালি, তার মানে এই দ্যাট ইজ অনলাইন মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে, ওরা কালেক্ট করছে কি যে প্রত্যেক দিন পর পর ইনফরমেশন গুলো নিচ্ছে ওরা কোত্থেকে, একেবারে স্টোর, ডিপার্টমেন্ট, এবং ডিপার্টমেন্টে কি আইটেম সেখানে ইনফ্যাক্ট ট্রেড হচ্ছে, সেগুলো বিক্রি হচ্ছে, সেগুলো নিয়ে। বুঝতে পারছো? কোন কোন এলাকা কিভাবে পার্টিকুলারলি ইন রিজিয়ন, ডিস্ট্রিক্ট, স্টোর, ডিপার্টমেন্ট উইদিন দ্য স্টোর অর আইটেম উইদিন এ ডিপার্টমেন্ট কিভাবে কাজ করছে, সেগুলো সেই ইনফরমেশন গুলো ওরা নিচ্ছে রিলেটিং টু হোয়াট, তাদের রেজাল্ট, পারফরমেন্স অন সেলস, এক্সপেন্স, প্রফিট এন্ড লস। বুঝতে পারছো? এইটা করার কারণে ওরা কি করতে পারছে, তাদের কিছু স্টেপ নিতে সুবিধা হয়েছে, যেটার কারণে ওদের লস বেড়ে যায় বা কস্ট বেড়ে যায়, যে কস্টটা মিনিমাইজ করতে পেরেছে। প্রত্যেক দিনের সেলস ডাটা যদি তুমি পাও, প্রত্যেক দিনের এক্সপেন্স ডাটা যদি পাও, ইভেন প্রত্যেক দিনের যে অপারেশনের রেজাল্ট যদি তুমি পাও, তাহলে কিন্তু তোমার কিছু জায়গায় স্পেসিফিক ডিসিশন নিতে পারবে। তার মধ্যে ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে ইনভেন্টরি, স্টক, যে কি পরিমাণ স্টক তোমার বা ইনভেন্টরি প্রোডাক্ট তোমাকে সাপ্লাই করতে হবে ডেইলি বেসিস, একদম এখানে ডেইলি ইনফরমেশন, ডেইলি বেসিস। বা তুমি যদি একটা ডেট টার্গেট করো, ফিউচার 10 ডেজ, 15 ডেজ, 30 ডেজ, হ্যাঁ, এটার উপর বেস করে তুমি অ্যাসেস করবে, এস্টিমেট করবে, করে সেগুলো যাতে অ্যাভেলেবল, ওই যে স্টক লেভেল মেজার করবে, অ্যাভেলেবল প্রোডাক্ট তুমি ওই সমস্ত স্টোর গুলোতে রাখতে পারো। ঠিক আছে, তো সেই জন্য তোমার কি হয়ে যাচ্ছে, এখানে স্টক আউট যে হওয়ার সম্ভাবনা সেটা কমে যাচ্ছে। স্টক আউট তো বুঝো না? এবং ওরা যে স্লো মুভিং যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো তারা ট্রেস করতে পারছে না, কারণ যে প্রোডাক্ট গুলো আনসোল্ড থেকে যাচ্ছে, হ্যাঁ, যে প্রোডাক্ট গুলো লেস ডিমান্ডিং, হ্যাঁ, সেগুলো ওরা ট্রেস করতে পারছে। তাহলে যে প্রোডাক্ট গুলো বেশি ডিমান্ডিং সেগুলো ট্রেস করে সেগুলোর কালেকশন দ্রুত করতে পারছে এবং ওরা ডেলিভারি দিতে পারছে এই সমস্ত স্টোর গুলোতে। ঠিক আছে, স্টক আউট তো বুঝি আমরা নাকি? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি হলো, ইনভেন্টরি টার্নওভারটা বেড়ে যাচ্ছে। ইনভেন্টরি টার্নওভার যখন বাড়লে ওদের স্বাভাবিকভাবে সেলস বেড়ে যাবে, সেলস বাড়লে রেভিনিউ বাড়বে, তাহলে প্রফিট বেড়ে যাবে। ওকে, এই যে টেকনিকটা, তার মানে ওরা স্টোর অপারেশনকে ওরা ফোকাস করছে, গুরুত্ব দিচ্ছে, ইম্পর্টেন্ট দিচ্ছে। ঠিক আছে, এটাতে তারা একটা স্ট্র্যাটেজি, আরেকটা স্ট্র্যাটেজি নিল। সেটা কি, সেটা একটা মডেল বলতে পারো, একটা পলিসি বলতে পারো।
এটা দারুণ একটা পলিসি। সেটা হচ্ছে যে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে যে সমস্ত স্টোরগুলো, যে সমস্ত এলাকাগুলো, হ্যাঁ, বা যে সমস্ত তোমার ডিপার্টমেন্টগুলো ওই স্টোরের মধ্যে, সেগুলোকে দিয়ে মানে লেস পারফর্মিং বা লো পারফর্মিং যে স্টোরগুলো আছে সেগুলোকে ওরা সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে, দিয়ে সেগুলো থেকে ওরা রিটার্ন নিয়ে আসছে। তার মানে দ্য ডাটা ফ্রম আউটস্ট্যান্ডিং পারফর্মার্স among 5,300 stores were used to improve operations in problem stores. কেমন? খুব মজার বিষয়, এটা কোড করে রাখতে পারো চাইলে। এটার উপর তোমরা একটা, এই যে তোমাদের থিসিস আছে এবার, তাই না, আছে না, থিসিস করতে হবে তোমাদেরকে, রিসার্চ করতে হবে। এইটাকে বেস ধরে একটা রিসার্চ করতে পারো কেউ, কোন একটা গ্রুপ আউটস্ট্যান্ডিং পারফর্মারদের যেই যে পারফরমেন্স, ঠিক আছে, যে পারফরমেন্স আছে এখানে, সেটাকে পিক করে, সেটাকে সামারাইজ করে, সেটা লেস পারফর্মিং ডিপার্টমেন্ট বা স্টোর অর বিজনেসকে সেটা সাজেস্ট করা যায়, ইউটিলাইজ করা যায়, যাতে সেটাকেও তুমি আপলিফট করতে পারো, হ্যাঁ, আপরুট করতে পারো, বুঝতে পারছো, আফোল্ড করতে পারো, কেমন, সেটাকেও দ্যাট ইজ ইমপ্রুভ করার জন্য, রিকভারি করার জন্য তোমরা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ওয়ালা যে বিজনেসটা, সেটার ডাটা ইউজ করে সেটা লেস পারফর্মিং আর প্রবলেমেটিক যে সমস্ত গুলো আছে সেগুলোর রেজাল্ট ভালো করা যায়, সেগুলোর অপারেশন ভালো করা যায়, পারফরমেন্স ভালো করার টেকনিক ফলো করা যায়। এটা একটা দ্যাট ইজ আইডিয়া হতে পারে টু ফর রিসার্চ ইন দা মার্কেট, দ্য বিজনেস ওয়ার্ল্ড, অর সরি দ্য বিজনেস মার্কেট ইন আওয়ার কান্ট্রি। এইটা ইউজ করে একটা টাইটেল ডেভেলপ করে তোমরা রিসার্চ করতে পারো। আমি গত তোমাদের আগে যারা ছিল ওদেরকে একটা টাইটেল দিয়েছিলাম যে ব্যাংকের তোমার নন পারফর্মিং লোন গুলো, ব্যাংকের যে তোমার কি বলে ব্যাড লোন যেগুলো হচ্ছে, হ্যাঁ, ব্যাংকরাপ্ট তো অলরেডি হয়ে যাচ্ছে অনেক ব্যাংকগুলো, তো সেক্ষেত্রে সেটার পেছনের কারণগুলো জানা, এবং যারা ভালো করছে তাদের স্ট্র্যাটেজিগুলো, তাদের টেকনিকগুলো, তাদের পলিসিগুলো, বুঝতে পারছো, রিকভারি যে টেকনিকগুলো ওরা নিচ্ছে, যে স্টেপগুলো নিচ্ছে, সেগুলো প্রবলেম ব্যাংকগুলোকে অ্যাপ্লাই করে সেটা করা যায় কিনা, সেরকম একটা কাজ দিয়েছিলাম তোমাদের আগের বেচে, কেমন। এনিওয়ে, তো এখানে ওয়ালমার্ট এই স্ট্র্যাটেজিটা নিল, তার যেখানে যেখানে তার পারফরমেন্স খারাপ, সেগুলোতে যেগুলো ভালো পারফর্ম করেছে তাদের যে তোমার ইনফরমেশন গুলো শেয়ার করলো খারাপ স্টোর গুলোতে, যেগুলো পারফরমেন্স খারাপ যেটা বলছি আমরা, এটার মাধ্যমে ওরা সেগুলোকে কি বলে ইমপ্রুভ করছে। আচ্ছা, আরেকটা দারুণ স্ট্র্যাটেজি ওরা নিয়েছে স্টোর গুলোতে, যেখানে যে লজ গুলোর পেছনে পিলফারেজ রেসপন্সিবল, পিলফারেজ তো আমরা বুঝি, তাই না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা স্টোরে এই জাতীয় কিছু তোমার লস আছে, তাই না, কিরকম, যে তোমাকে না জানিয়ে যে কিছু প্রোডাক্ট কি বলে মিসিং হয়ে যাচ্ছে, তাই না, বা হারিয়ে যাচ্ছে নাকি। এখন এইখানে যেই ব্রাঞ্চের যারা পিলফারেজ গুলো ধরো বেশি পরিমাণ হচ্ছে, সেগুলো যেটা ওরা যদি সেভ করতে পারছে, যে পিলফারেজ সেভ করার যে টেকনিক গুলো, সেটা যদি ওরা ফলো করে, যে পিলফারেজটাকে সেভ করতে পারছে, সেভ করার পর যা ওরা সেভ করলো সেটা আবার শেয়ার করছে এমপ্লয়ীদের মাধ্যমে, দারুন, 50% অফ সেভিংস ফ্রম ডিক্রিজড পিলফারেজ, হ্যাঁ, ওই যেই স্টোরের পিলফারেজ, সেই স্টোরের পিলফারেজ যদি ওরা সেভ করতে পারে, তার 50% শেয়ার করছে কার সাথে, এমপ্লয়ীদের সাথে, তো ওরা মোটিভেটেড হচ্ছে, ইন্সপায়ার্ড হচ্ছে, বুঝতে পারছো, যারা ধরো নিয়েছে তাদেরকে আবার বন্টন করে দেওয়া হচ্ছে, তাই নাকি। বা যদি সেভ করা যাচ্ছে, পিলফারেজ তুমি টেকনিক ইউজ করে যদি পিলফারেজটা সেভ করতে পারছো, পিলফারেজ মানে কি, সিসকে চুরি যেটা মানে নাকি, তাই না। হ্যালো, পিলফারেজ রিলেটেড যে লস, সেটা যদি সেভ করা যায়, যে স্টোরের ওই স্টোরের ওই লসের সেভিংস এর 50% ওরা আবার শেয়ার করছে কার সাথে, এমপ্লয়ীদের সাথে। তাই এমপ্লয়ীরা এখানে তাহলে কাজের ওরা কি বল ইন্সপিরেশন পাচ্ছে, প্রণোদনা পাচ্ছে, হ্যাঁ, তাদের ওদিকে এটার ইম্প্যাক্ট করছে কোথায়, সেলসে,
প্রোডাক্ট তার টার্নওভার বেড়ে যাচ্ছে। সো আলটিমেটলি ওদের স্ট্র্যাটেজিটা কি ছিল, কন্ট্রোল সিস্টেম কি ছিল, ওরা ফোকাস করেছে কিসে, ম্যানেজমেন্ট অফ হোয়াট, স্টোর অপারেশনস। এতে ওরা কি স্ট্র্যাটেজি ফাইনালি ইমপ্লিমেন্ট করতে পারলো, লো কস্ট স্ট্র্যাটেজি, তাই না? ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো লো কস্ট ওরা বিক্রি করতে পেরেছে, বুঝতে পেরেছ? এটা করে ওরা ওয়ার্ল্ডে একটা লিডিং এখন রিটেইলার। তো ওদের ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমটা আমরা দেখলাম যে এই সিস্টেম ফলো করে ওরা কি করলো, পুরা দেশে পৃথিবীতে একটা নাম্বার 1 রিটেলার হিসেবে এস্টাবলিশ হলো। ওকে, তাহলে আলটিমেট আমাদের এখানে মূল বিষয় হচ্ছে কি, যে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম ফোকাস করছে কিসে, ম্যানেজারদেরকে ডিরেক্ট করছে, হ্যাঁ, লিড দিচ্ছে, কিছু হেল্প করছে, এই জন্য যাতে ওরা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারে। স্ট্র্যাটেজিটা কি সেটা দেখতে হবে। এখানে স্ট্র্যাটেজি কি ছিল, লো কস্ট স্ট্র্যাটেজি। লো কস্ট স্ট্র্যাটেজিটা কিভাবে পারফর্ম করেছে, অ্যাড্রেস করেছে ওরা কোনটা, যে অপারেশনাল স্টোর, ম্যানেজিং দ্য স্টোর অপারেশনস। ওকে, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট অফ স্টোর অপারেশনস, এটা হলো তাদের কন্ট্রোল সিস্টেম। ওকে, ঠিক আছে। তো এখন দেখো, তো এখানে আমরা যেটা বললাম যে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনে যে আদার টুলগুলো, সেগুলো কি কি, তাদের মধ্যে একটা রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখো এই চার্টে, এই যে ফ্রেমওয়ার্কটা, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্ক, স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করতে হলে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের সাথে আর কি কি প্রয়োজন, অর্গানাইজেশন স্ট্রাকচার প্রয়োজন, হিউম্যান রিসোর্স দরকার, দেন কালচার। ওকে, এরপর তুমি স্ট্র্যাটেজি কে এর মাধ্যমে এগুলো প্রসেস করে, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করছো, স্টেজে প্রসেস করছো, প্রসেস করে ফাইনালি তুমি পারফরমেন্স দেখাচ্ছ, তাহলে তোমার যে অবজেক্টিভ অ্যাচিভ করছো। কেমন? ঠিক আছে, তাহলে কেন দরকার? আমার প্রশ্ন হতে পারে যে তোমার অর্গানাইজেশন স্ট্রাকচার, আমরা ম্যানেজমেন্ট কন্ট্রোল তো দেখলাম কেন দরকার, একটু আগে দেখে আসলাম ওয়ালমার্টের এক্সাম্পল থেকে, হ্যাঁ, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম কি প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচার কেন দরকার, বলো? কারণ এখানে তোমার রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউট করতে হবে, তাই না? রেসপন্সিবিলিটি অ্যাসাইন করতে হবে নাকি? এবং এরা যারা ইন্ডিভিজুয়ালস আছে, পার্সোনাল আছে, তাদের মধ্যে একটা তোমার রিলেশনশিপ ডেভেলপ করতে হবে নাকি? অর্গানাইজেশন স্ট্রাকচারের টপ লেভেল থেকে একেবারে ফিল্ড লেভেল পর্যন্ত, লাইন পর্যন্ত, তাই না? ওদের মধ্যে একটা রিলেশনশিপ ডেভেলপ করতে হবে, কারণ কাজ অ্যাসাইন করতে হবে, রেসপন্সিবিলিটি অ্যাসাইন করে দিতে হবে, রেসপন্সিবিলিটি সেন্টার ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তো তোমার একটা অর্গানাইজেশন স্ট্রাকচার অবভিয়াসলি দরকার আছে কি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনের জন্য? দরকার আছে? জি স্যার। হিউম্যান রিসোর্স দরকার আছে, যারা ইমপ্লিমেন্ট করবে তারা মেইন পার্টিকে ওয়ার্কফোর্স। এখন ওয়ার্কফোর্সকে তৈরি করতে হবে কিসের মাধ্যমে, ওদেরকে সিলেক্ট করতে হবে, ওদেরকে ট্রেনিং দিতে হবে, কেমন, ওদের পারফরমেন্স ইভ্যালুয়েশন লাগবে, তাই না? ওদের প্রমোশন দিতে হবে, প্রয়োজন ওদের টার্মিনেট করতে হবে নাকি? ওদের রেডি রাখতে হবে এই তোমার স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার জন্য, তাই না? তারপর আরেকটা বিষয় হচ্ছে একটা কাজের পরিবেশ লাগবে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার যেমন দরকার, তারপরে এনভায়রনমেন্টাল কালচার, অর্গানাইজেশনাল কালচার যেমন দরকার, হ্যাঁ, তারপরে এনভায়রনমেন্টাল কালচার, এনভায়রনমেন্ট তো অর্গানাইজেশন তো এনভায়রনমেন্টের মধ্যেই, একটা ওয়ার্ক কালচার ডেভেলপ করতে হবে। তারপরে তোমার দ্যাট ইজ যাদের উদ্দেশ্যে, যারা টার্গেট গ্রুপ, হ্যাঁ, তাদের মোটিভস জানতে হবে, তাদের নর্ম জানতে হবে, তাদের বিহেভিয়ার জানতে হবে নাকি, তাদের অ্যাটিটিউড লার্ন করতে হবে, মানে জানতে হবে, তাই না? তাহলে ম্যানেজারিয়াল অ্যাকশন এগুলোর উপরে নির্ভর করছে, কি বলো? তারপরে না তুমি তোমার যে টার্গেট স্ট্র্যাটেজি সেটা ইমপ্লিমেন্ট করবে। তো হোল এই সিস্টেমটা মধ্যে আমাদের এই 4টা ফ্যাক্টর জড়িত, যদি আমরা স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করতে চাই। কেমন? কি কি? ম্যানেজমেন্ট কন্ট্রোল নিজে একটা, তারপরে অর্গানাইজেশন স্ট্রাকচার, তারপর হিউম্যান রিসোর্স, তারপর কালচার। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট লাগবে এখানে, কালচার কনসিডারেশন লাগবে। ওকে, আরেকটা ফ্যাক্টর কথা আমরা বলেছি, সেটা কি, হ্যাঁ, যেটা ফোকাস করতে হচ্ছে সেটা হলো তোমার এই যে ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সেটা ওখানে দেখার বিষয়। ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল এমফাসিস। ফাইন্যান্সিয়াল তো লাগছেই, যেটা বলছি আমরা, ফান্ড না হলে আর আমরা
যে স্ট্র্যাটেজি সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো, তাই না? সেটা যদি একটা প্ল্যান কনস্ট্রাকশনের বিষয় হয়, ডেভেলপমেন্টের বিষয় হয়, তাহলে এখানে ইনস্ট্রুমেন্ট গুলো আসবে, রিসোর্স দিতে হবে, হিউম্যান রিসোর্স অ্যাপয়েন্ট করতে হবে, লজিস্টিক সাপোর্ট লাগবে, তাই না? তো সো এই বিষয়গুলোর জন্য ফান্ড অবভিয়াসলি তোমার লাগছে, ফাইন্যান্সিয়াল ম্যাটার গুলো লাগছে, এবং ফাইন্যান্সিয়াল ম্যাটার গুলো মেজারমেন্টের বিষয় আছে, যে তুমি যা ইউটিলাইজ করলে স্কুল সিস্টেম তোমাকে ফাইনালি কি রেজাল্ট দিল, তাই না? তাহলে মনিটারি বটল লাইন, এটা খুব দারুণ একটা টার্মিনোলজি তোমরা আগে পেয়েছো, মনিটারি বটম লাইন, যে তোমাকে এখানে দ্যাট ইজ ইভ্যালুয়েট করতে হচ্ছে, সেই বটম লাইন গুলো কি কি, নেট ইনকাম বা আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর রিটার্ন অন ইকুইটি, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো তোমাকে এখানে বিচার বিবেচনা করতে হচ্ছে। দ্যাট ইজ ইউ হ্যাভ টু কনসিডার অল দোজ ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস হিয়ার। এন্ড নন ফাইন্যান্সিয়াল মেজার গুলো কি? বাজারে টিকে থাকতে হলে আমরা আগেও বলে আসছি যে কাস্টমারদের স্যাটিসফাই করতে হলে কোয়ালিটি প্রোডাক্ট লাগবে, সেটা নন ফাইন্যান্সিয়াল মেজার। তার কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা নন ফাইন্যান্সিয়াল মেজার। তারপর মার্কেটে তোমার কি বলে সার্ভাইভ করতে হলে মার্কেট শেয়ার অ্যাকোয়ার করতে হবে, সেটা নন ফাইন্যান্সিয়াল মেজার। শেয়ার কিভাবে অ্যাকোয়ার করবে? তো শেয়ার মার্কেট শেয়ার অ্যাকোয়ার করতে হলে আদার ফ্যাক্টরগুলোকে অ্যাড্রেস করতে হবে, বোথ ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল। হ্যাঁ, তোমাকে যেমন প্রফিট তৈরি করতে হবে, তেমনি আবার কোয়ালিটি প্রোডাক্ট দিতে হবে, তাই না? তারপরে কাস্টমারদের স্যাটিসফ্যাকশন দিতে হলে তাদের ডেলিভারি এনশিওর করতে হবে, অন টাইম ডেলিভারি, রিয়েল টাইম সাপোর্ট আমরা বলেছি, লিন প্রোডাকশন এখানে লাগবে। দেন সবচেয়ে বড় জিনিস হলো এমপ্লয়ি মোরালি, ঠিক আছে? এমপ্লয়িরা হতে হবে লয়াল টু দা বিজনেস এন্ড ওকে ফ্রেন্ডলি টু দা কাস্টমার্স, ঠিক আছে? তো সো এগুলো হচ্ছে তোমার বোথ ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টস অফ ফোকাসেস। দেন আমরা বলেছি যে ইন্টারেক্টিভ কন্ট্রোল থাকবে, তোমার কারেন্ট স্ট্র্যাটেজি ফর্মুলেশন এক্সিকিউশন স্টেজেই তোমাকে পরবর্তী স্ট্র্যাটেজি ফর্মুলেশনের কাজে নেমে যেতে হবে। কেন? যাতে তুমি একটা লিঙ্ক ডেভেলপ করতে পারো, ওখানে যাতে কোনো গ্যাপ সৃষ্টি না হয়, যাকে বসে থাকতে না হয়, ইনফ্যাক্ট কোনো লেজার পিরিয়ড পার করতে না হয়, কন্টিনিউইটি থাকে যাতে, রেগুলারিটি থাকে যাতে, এবং বাজারে সার্ভাইভ করতে পারো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। তাহলে এটা কি? এইড ইন ডেভেলপিং এ নিউ স্ট্র্যাটেজি। এটা হলো তোমার যে ইন্টারেক্টিভ কন্ট্রোলের মাধ্যমে আজকে যে কন্ট্রোল, আজকে যে এক্সিকিউটিভ স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন, সেই অবস্থায় তুমি আগামী দিনে স্ট্র্যাটেজি ফর্মুলেশন করবে, সেটাকে বলা হচ্ছে তোমার ইন্টারেক্টিভ কন্ট্রোল। বুঝতে পারছো? এখন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনের অবস্থায়, মানে কারেন্ট টুডেজ কন্ট্রোল, দ্যাট ইজ স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন স্টেজেই আগামী দিনের স্ট্র্যাটেজি ফর্মুলেশন করা। তো এটা করতে হলে কি করতে হয়? ইনফ্যাক্ট যে ফ্যাক্টর, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো অ্যাড্রেস করতে হয়। এখানে পজিটিভ এবং নেগেটিভ ফ্যাক্টর দুটোই তোমার আছে। আমরা বলি প্রথম দিকেই মনে আছে কিনা তোমাদের প্রথম চ্যাপ্টারে যে স্ট্র্যাটেজি ডেফিনিশন যখন দিয়েছিলাম, যেটা একটা ম্যাচ, স্ট্র্যাটেজিটা একটা ম্যাচিং বিটুইন হোয়াট, বিটুইন দ্য থ্রেটস ইন দ্য মার্কেট, এক্সটার্নাল ফ্যাক্টরস এন্ড দ্য অপরচুনিটিস ইউ হ্যাভ, দুটোর মধ্যে ম্যাচ করা, তাই না? সেটা স্ট্র্যাটেজি। সো থ্রেটটা হচ্ছে নেগেটিভ ফ্যাক্টর, আর অপরচুনিটি হলো, অপরচুনিটি বাজারে তোমার যা আছে এবং থ্রেট যেটা আছে সেটার সাথে ম্যাচ করবে কার সাথে? তোমার যে ক্যাপাবিলিটি, তোমার যে ক্যাপাসিটি, তোমার যে স্ট্রেংথ, সেটা কেমন? এই বাজারে এক্সটার্নাল ফ্যাক্টরটা দুরকম, একটা থ্রেট আর একটা হলো দুরকম এক্সটার্নাল ফ্যাক্টর, তাই না? একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভটা হচ্ছে থ্রেট, আর পজিটিভটা কি? অপরচুনিটি। কি কি থ্রেট থাকতে পারে বাজারে? এগুলো 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 কিন্তু রেগুলারলি হচ্ছে না, সাডেনলি হচ্ছে। বুঝতে পারছো? এই যে চেঞ্জ গুলো যদি হয় তখন তুমি স্ট্র্যাটেজি নিচ্ছ, কেমন? তো তোমাকে অ্যাড্রেস করতে হচ্ছে, তাহলে তোমার স্ট্র্যাটেজি ফর্ম ইমপ্লিমেন্টেশন স্টেজে এগুলো অ্যাড্রেস করতে হচ্ছে। থ্রেট গুলো কি কি হতে পারে? হঠাৎ করে তোমার কাস্টমারদের পছন্দ পাল্টে যেতে পারে, গভর্নমেন্ট একটা নতুন রুল রেগুলেশন ডেভেলপ করতে পারে, কেমন? তারপর তোমার একজন নতুন কম্পিটিটর বাজারে আসতে পারে। এগুলো হচ্ছে তোমার থ্রেট, এগুলো নেগেটিভ ফ্যাক্টর, এগুলো অ্যাড্রেস করতে হবে। অপরচুনিটি গুলো কি? যে টেস্ট চেঞ্জ হওয়ার কারণে তোমার কাজের সুযোগ বেড়ে গেল, নতুন একটা টেকনোলজি বাজারে আসলো, বুঝতে পারছো? গভর্নমেন্ট রেগুলেশন লিবারালাইজড হলো বা উইথড্র করা হলো, এগুলো হচ্ছে তোমার অপরচুনিটিস। এগুলোকে অ্যাড্রেস করে তোমার টার্গেট অ্যাচিভ করার জন্য স্ট্র্যাটেজি ফর্মুলেট করা। এই স্ট্র্যাটেজি ফর্মুলেশনটা কখন বসে থাকলে হবে না, সেটা কাজ করা অবস্থায় করতে হবে। যেমনটা তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়েছি যে বাজেটের ক্ষেত্রে, সরকারি বাজেটের ক্ষেত্রে, সরকার বাজেট যেদিন প্যাশ করে
তারপর জুলাই 1 তারিখ থেকেই শুরু হয়ে যায় নতুন করে বাজেট তৈরির কাজ। বুঝতে পেরেছো দেশের মধ্যে? তো সো এটা এক্সাম্পল অফ ইন্টারেক্টিভ কন্ট্রোল। হ্যাঁ, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন স্টেজেই স্ট্র্যাটেজি ফর্মুলেশনের কাজ। বুঝতে পেরেছো? আর ইন্টারেক্টিভ কন্ট্রোলস আর এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম। এই নিচের লাইন দেয়া আছে। এটা এরকম করে দিয়ে বলা হতে পারে যে এক্সপ্লেইন। ইন্টারেক্টিভ কন্ট্রোলের বিষয়ে আমাদের আরো পরে পড়ালেখা আছে মনে হয়। যাই হোক, যদি না পড়তে পারি ডিটেইল এখান থেকেই ইনফরমেশন নিয়ে নিব। Interactive controls are an integral part of the management control system. এটাও ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের একটা অংশ। কেমন? কারণ এটা যদি তুমি ডিটাচড হয়ে যাও, এটা যদি পারফর্ম না করো রাইটলি, তাহলে আলটিমেটলি বাজারে থাকা যাবে না, বিজনেসে থাকা যাবে না। কেমন? এই যে ইন্টারেক্টিভ কন্ট্রোল কি বলে? ইন্টারেক্টিভ কন্ট্রোল কলস ম্যানেজমেন্টস অ্যাটেনশন টু ডেভেলপমেন্টস, both negative and positive, that indicates the need for new strategic initiatives. ঠিক আছে? ওকে, তাহলে এটাও ম্যানেজমেন্ট কন্ট্রোলের একটা অংশ, একটা পার্ট। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। ওকে, তাহলে কি কি দেখলাম আমরা? ম্যানেজমেন্ট কন্ট্রোল অ্যাক্টিভিটি, গোল কনগ্রুয়েন্স, এগুলো অ্যাড্রেস করতে হবে। দেন টুলস ফর ইমপ্লিমেন্টিং স্ট্র্যাটেজিজ, the financial and non-financial aspects or emphasis, and aid in developing new strategies. এই সবগুলো বিষয় বিবেচনা করে তুমি ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম ডিজাইন করছো। ঠিক আছে, তারপরে আসো, আমরা শেষ করে দিব, খুব বেশি আর করব না। স্ট্র্যাটেজি ফর্মুলেশন। স্ট্র্যাটেজি ফর্মুলেশন আমরা একটু আগে হিন্টস দিয়েছি তোমাদেরকে যে স্ট্র্যাটেজি ফর্মুলেশন এটা একটা প্রসেস। এই প্রসেসটা ডিসাইড করছে কি গোল দেন স্ট্র্যাটেজি। কেমন? অর্গানাইজেশনাল গোল এন্ড গোল অ্যাচিভ করার জন্য স্ট্র্যাটেজি মিনিমাইজ করতে হচ্ছে। স্ট্র্যাটেজি দেন প্ল্যান, আমি বারবার সিকোয়েন্সটা বলছি তোমাদেরকে। এবং তাহলে গোল সেট করতে হবে এবং স্ট্র্যাটেজি ফর অ্যাটেইনিং দোজ গোলস, এটা স্ট্র্যাটেজি ফর্মুলেশনের বিষয়। কেমন? তো এখানে দুটো বিষয়, একটা গোল আর একটা হলো স্ট্র্যাটেজি। গোলটা লং টাইম, বুঝতে পারছো? এটা টাইম লিমিট নেই, এটা টাইমলেস। একটু ডিটেইল পড়ে নিও প্লিজ, আমি আর ডিসকাস করতে পারছি না ডিটেইল। হ্যাঁ, আর স্ট্র্যাটেজিটাও এটা একটা বড় প্ল্যান। স্ট্র্যাটেজিটাকে আমরা আস্তে আস্তে প্ল্যান ওই যে ভাগ করছি, প্ল্যানে দেন বাজেটে যাচ্ছি। কেমন? গোলের এই যে গোলের যে টাইমলেস এবং এটা দীর্ঘমেয়াদে কখন সৃষ্টি হয় সেটা আমরা বলছি যে এটা ইভেন ইনসেপশন থেকেই শুরু হতে পারে, মানে ইনসেপশন থেকেই এই গোল সেট হয়ে যেতে পারে, যে একজন এই ফাউন্ডার থেকে গোল সেট হতে পারে এবং এটা কন্টিনিউ করে, এটা year after year, day after day, until there's a completion of resolution of our total business or total activity. ঠিক আছে? সো এটা লং টার্ম বেসিস, এটা টাইম নেই, টাইমলেস, এবং এটা অ্যাচিভমেন্টের জন্যই চলতে থাকে সমস্ত কার্যবিধি। স্ট্র্যাটেজি ফর্মুলেশন চলতে থাকে, দেন গোল অ্যাচিভের জন্য অবজেক্টিভস, দেন স্ট্র্যাটেজি, এন্ড ফাইনালি গোল অ্যাচিভমেন্ট। ঠিক আছে? ওকে, সো স্ট্র্যাটেজি ফর্মুলেশনের প্রয়োজনটা কেন একটু আগে একটু বলেছি, ওখানে এই স্ট্র্যাটেজি কন্ট্রোল এখানে বলা আছে, এটা আর আমি বলছি না, দেখে নিও। কেমন? এই জায়গায় একই কথা বলা আছে। এখন এই স্ট্র্যাটেজি ফর্মুলেশনে একটু বিষয় আমরা জানতে পারি যে এই যে ধরো একটা প্রতিষ্ঠানে যদি একজন টপ লেভেল এক্সিকিউটিভস যদি ট্রান্সফার্ড হয় অথবা জব সে শিফট করে, দ্যাট ইজ বা টার্মিনেট করা হয়। কেমন? মানে একটা নতুন সিইও যদি টপ লেভেল ম্যানেজমেন্ট আসে প্রতিষ্ঠানে, এবং তাহলে কি সেই স্ট্র্যাটেজি আগের যে ম্যানেজমেন্ট বা আগের যে সিইও যে স্ট্র্যাটেজি ফর্মুলেট করেছে বা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছে, যে প্ল্যান তৈরি করেছে, এও কি সেটা কন্টিনিউ করে নাকি নতুন কোনো প্ল্যান তৈরি করে, সেটা কেন? কিন্তু দেখা যাচ্ছে যে রিসার্চে দেখা যাচ্ছে যে না, নতুনরা যেভাবে জয়েন করার পর একটা নতুন স্ট্র্যাটেজি হাতে নেয়। ঠিক আছে? নতুন প্ল্যান তৈরি করে, এবং করে কেন করে? সেটা একটাই টার্গেট, যে প্রতিষ্ঠানের আলটিমেট গোল অ্যাচিভ করা। গোল অ্যাচিভ করতে গিয়ে আগের যে সিইও যে স্ট্র্যাটেজি হাতে নিয়েছে, নতুন সিইও এসে দেখল সেটা
সুপারসিড করে অথবা নতুন করে সেটাকে ফ্রেম দেয়, হ্যাঁ, নতুন স্ট্র্যাটেজি অবজেক্টিভ নিয়ে সে এগোয়, সে প্রসিড করে। এরকমই দুটো এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা চাইলে একটু পড়তে পারো। কেমন? মোটরোলার একটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন ধরো প্রথম দিকে মোটরোলার যে নতুন যে সিইও এসছে এডওয়ার্ড জেন্ডার, হ্যাঁ, তার আগের যে সিইও ছিল সে ফোকাস করেছে তোমার টেকনোলজি বিষয়গুলোর উপর, কিন্তু এই ফোকাস করেছে কিছুর উপর, কাস্টমারদের উপর। তো সো এই ফোকাস করার পরে আলটিমেট তার রেভিনিউ, হ্যাঁ, সরাসরি ডিরেক্টলি বেড়ে গেছে ওই কোম্পানির। এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে। কারণ ওখানে তখন কোম্পানিতে একটা অলরেডি রিভালরি একটা রিলেশনশিপ ছিল, এবং সেটার নাম ছিল এরকম ধরো 6 ওয়ারিং ট্রাইবস এই মোটরোলাতে। কিন্তু এই নতুন সিইও এর সাথে সেটা টোটালি এলিমিনেটেড হয়ে গেছে, সেটা একদম ভ্যানিশ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সেই যে কাস্টমারদেরকে ফোকাস করার কারণে তারই দেখো সেল বেড়ে গেছে 42%। বুঝতে পারছো? তো সো মূল ফোকাস বিষয় হচ্ছে যে আমরা ফোকাস করছি কিসের উপর? আমরা স্ট্রেস কনসেন্ট্রেট করছি যে একজন সিইও যদি নতুন করে আসে একটা কোম্পানিতে, তার স্ট্র্যাটেজি ফর্মুলেশন আগের যে স্ট্র্যাটেজি সে থেকে ইউজুয়ালি ডিফারেন্ট হয়, নতুন কোনো স্ট্র্যাটেজি সে নেয় যাতে সে গোল দ্রুত আগের চেয়ে ভালোভাবে ডেভেলপ হইতে আর ইনক্রিজ হইতে অ্যাচিভ করতে পারে, এরকম প্রসিড করতে পারে। কেমন? কয়েকটি এক্সাম্পল এখানে দেওয়া আছে। তারপর 3M কোম্পানি একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো সেটা হচ্ছে 6 সিগমা স্ট্র্যাটেজি সে নিয়েছে এখানে। She instituted 6 Sigma programs on large scale. 6 Sigma তোমরা এটা পেয়েছো নিশ্চয়ই কোথাও, ম্যানেজারিয়াল স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে অথবা অন্য কোথাও পেয়ে থাকবে, তাই না? টার্মটা পেয়েছো 6 সিগমা? জি স্যার পাইছি। হ্যাঁ, স্ট্র্যাটেজি মানে 6 সিগমা টার্মটা শুনেছো? এটা একটা ম্যানেজারিয়াল টার্ম, এবং এবং এটা তোমার নন ফাইন্যান্সিয়াল। এখানে একটা প্রসেস ফলো করতে হয়। 6 সিগমা মেথডে তোমাকে প্রথমে ডিফাইন করতে হবে, তাই না? প্রবলেম ডিফাইন করতে হবে, বিচার করতে হবে, ওটা এনালাইজ করতে হবে, নাকি? তারপর কিভাবে ইমপ্রুভ করবা সেই স্টেপস নিতে হবে, ফাইনালি কন্ট্রোল। তো 6 সিগমার মূল অ্যাসপেক্টটা কি? ডিফেক্ট রিডিউস করা, এরর রিডিউস করা, তাই না? আর সেটাকে স্টেবিলিটি আনা, ভেরিয়েশন মিনিমাইজ করা, তাই না? এখন আলটিমেট টার্গেট হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভ করা, তাই নয় কি? আর না পেয়ে থাকলে একটু সার্চ করবে, ঠিক আছে? তো সো আরেকটা বিষয় আমরা বলেছি যে স্ট্র্যাটেজির ফর্মুলেশন বলেছে এটা টোটালি আনসিস্টেমেটিক। কিভাবে আনসিস্টেমেটিক? এবং এবং এটা 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 লিমিটেড না কোনো একটা সেক্টরে, কোনো একটা ডিপার্টমেন্টে, কোনো একটা কি বলে স্টাফস অর ম্যানেজারের মধ্যে বা এমপ্লয়িদের মধ্যে, কোনো একটা সেকশন, এটা লিমিটেড নয় যে একটা কারো স্পেসিফিক রেসপন্সিবিলিটি নয়, হ্যাঁ, টু ফর্মুলেট স্ট্র্যাটেজি ফাইনালি যদিও তোমার টপ লেভেল ম্যানেজমেন্ট ফাইনালি স্ট্র্যাটেজি নিচ্ছে, কিন্তু এর আইডিয়া জেনারেশনটা হচ্ছে যে কোনো প্লেসে, এনিওয়্যার ইন দা বিজনেস অর আউটসাইড দ্য বিজনেস, হ্যাঁ, আইদার বাই টপ ম্যানেজমেন্ট অর বাই simply a worker, anybody can place an new idea for strategy formulation. বুঝতে পারছো? এইখানে দেখা হতো ব্রাইট আইডিয়া can be generated by any person from anywhere in the business or outside the business. So তুমি এই কাজটা যে একবারে একটা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট এই কাজটার জন্য দায়ী এমন নয়, হ্যাঁ, যে এই জন্য এখানে ইটালিক ওয়ার্ড দেওয়া আছে, কমপ্লিট রেসপন্সিবিলিটি ফর স্ট্র্যাটেজি ফর্মুলেশন শুড নেভার বি অ্যাসাইন্ড টু এ পার্টিকুলার পারসন অর অর্গানাইজেশনাল ইউনিট। এটা বলে যে তোমাকে বলা হয় প্লিজ এক্সপ্লেইন। তুমি কি এটা এগ্রি করো এই বিষয়টা? হ্যাঁ, আসলে যেহেতু প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমটাই যেটা পারফর্ম করার জন্য এখানে তোমার হিউম্যান রিসোর্সের প্রয়োজন, হ্যাঁ, আর হিউম্যান রিসোর্স এখানে অ্যাপয়েন্টেড অর প্লেসড ফ্রম সে টপ লেভেল টু দ্যাট ইজ গ্রাউন্ড লেভেল, দ্যাট ইজ ফিল্ড লেভেল। এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকেরই, হ্যাঁ, নতুন আইডিয়া জেনারেট করার ক্যাপাসিটি আছে। যেমনটা আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি
আড়ং, আড়ং আমাদের দেশে এটা বড় এক্সাম্পল। এখানে দেখো আড়ং কিন্তু রুট লেভেল থেকে আইডিয়া জেনারেট করে তার বিজনেস এক্সপ্যান্ড করছে, ঠিক আছে, নতুন নতুন বিজনেস আইডিয়া জেনারেট করছে, তাই না? আড়ংয়ের বিজনেস গুলো একটু ডিফারেন্ট দেখো অন্যান্য বিজনেসের চেয়ে, ঠিক কিনা? আড়ং যেমন ধরো একটা অ্যাটায়ার বিজনেস আছে, তেমনি আড়ং এর একটা এই যে ধরো লোকাল ডেইরি প্রোডাক্টও আছে, তাই না? আবার ওদিকে দেখো আড়ং এর লাইব্রেরিও আছে, বইও আছে। ওরা এখন এই এগুলো যেমন ধরো যে একদম পিজেন গ্রুপ থেকে, হ্যাঁ, পিজেন গ্রুপ থেকে আরো আইডিয়া জেনারেট করছে, রুরাল এরিয়া থেকে জেনারেট করে নতুন নতুন বিজনেস ডেভেলপ করছে ওরা। বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছি কথাগুলো? জি স্যার। ওকে, এখন যদি তোমাকে বলা হয় যে তুমি এইবার ওই যে একটু আগে সংক্ষিপ্ত ডিস্টিংশন দেখেছিলে, ডিফারেন্স দেখেছিলে কিসের মধ্যে, স্ট্র্যাটেজি ফর্মুলেশন আর ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম বা ম্যানেজমেন্ট কন্ট্রোল, দুটোর মধ্যে এখানে আবার ওরা কিছু অ্যাড্রেস করেছে, হ্যাঁ, ওই জিনিসগুলো অ্যাড্রেস করেছে। এখন তুমি তো একটা কিছু দেখেছো, ম্যানেজমেন্ট কন্ট্রোল অ্যাসপেক্ট গুলো দেখে আসছো, স্ট্র্যাটেজি ফর্মুলেশনের বিষয়গুলো দেখেছো, এখন তুমি আবার প্রিসাইজ ওয়েতে একটা ডিসটিংশন ডেভেলপ করতে পারবে, তাই না? পারবে না? পারবে কিনা? স্ট্র্যাটেজি ফর্মুলেশন ফুললি এটা জাজমেন্টাল, কেমন? যে স্ট্র্যাটেজিটাকে আইডিয়া জেনারেট করার পর এটাকে অ্যানালাইসিসের বিষয় আছে, এটা জাজমেন্টের বিষয়, ফুললি জাজমেন্টাল, এবং এখানে কোনো টাইম ফ্রেম নেই, এটা একবার আনসিস্টেমেটিক। কিন্তু স্ট্র্যাটেজি তোমার ম্যানেজমেন্ট কন্ট্রোল টু সাম এক্সটেন্ট এটা সিস্টেমেটিক, আমরা বলেছিলাম, কারণ এখানে কন্ট্রোলের বিষয় আছে, হ্যাঁ, টাস্ক কন্ট্রোলের বিষয় আছে, কেমন? এটা জাজমেন্টাল আবার সিস্টেমেটিক, কিছুটা দেখা যায় তোমার মেকানিজমও আছে এখানে, দ্যাট ইজ এখানে কিছু অটো মেকানিজমও আছে যেটা বলা যায়, হ্যাঁ, অটোমেটিক ওয়েতে সেটা কাজ করে, আবার জাজমেন্টাল যেখানে হিউম্যান ইনভলভমেন্ট আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আবার স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে কিন্তু মাছ নাম্বার অফ পিপলের প্রয়োজন নেই, হ্যাঁ, আইদার সে একজন জেনারেট করলো লোয়ার লেভেল এমপ্লয়ি, সেটা কমিউনিকেট করলো টু দা রেসপেক্টিভ অর কনসার্ন পিপল অর পার্সোনাল, হ্যাঁ, টপ ম্যানেজমেন্ট অর টপ ম্যানেজার এন্ড দেন ম্যানেজিং ডিরেক্টর, বা ওই রেসপেক্টিভ ডিপার্টমেন্টের পার্সোনাল এন্ড দেন তোমার ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্টের টপ ম্যানেজার সিইও, এই এক দুজন ব্যক্তির মধ্যে এটা সীমিত। কিন্তু ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমে হিউজ নাম্বার অফ পিপল দরকার, এটার মূল প্রাণটাই তো হচ্ছে হিউম্যান রিসোর্স। বুঝতে পারছো? সো এখানে নাম্বার অফ পিপল আর অ্যাপয়েন্টেড আর এনগেজড ইনভলভিং দ্যাটস পারফর্মিং দ্য প্রসেসেস, ঠিক আছে? কেমন? তাহলে একটু একটু এই তফাৎ এগুলো অনেক সময় পরীক্ষা থাকে, তোমরা দেখে নিও এই দুটোর মধ্যে কি তফাৎ আছে, বলতে কি বোঝায় এবং কি তফাৎ, কেমন? আর মাঝে মাঝে আমি কথাগুলো যেগুলো বলছি এগুলো কোট করে নিও, অনেক সময় কোটেশন থাকবে, এগুলো এক্সপ্লেনেশন থাকতে পারে, হ্যাঁ, বলতে পারে যদি এক্সপ্লেইন করো এক্সাম্পল সহ, এখানে বলবে যে একটা এক্সাম্পল সহ বলো, যে কথার কথা। এর আগে আমি একটা কোট বলেছিলাম যে ইন্টারেক্টিভ কন্ট্রোল ইজ দ্য পার্ট অফ, ইম্পর্টেন্ট পার্ট অফ হোয়াট, দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম, এক্সাম্পল দিয়ে বল। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে এক্সাম্পল রেজ করতে হবে, ঠিক আছে? ওকে, জি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, শেষ নাকি? স্যার শেষ করার জন্য আজকে একটু জুমাবারের কারণে স্যার একটু আর্লি শেষ করলে ভালো হয়। আমরা শেষ করে ফেলছি, এটা তোমাদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছি। এখন দেখো টাস্ক কন্ট্রোলের কথা একটু বলেছি আমরা। টাস্ক কন্ট্রোল হলো কি? স্পেসিফিক টাস্ক এটা রান করা, কন্টিনিউ করা, পারফর্ম করা, হ্যাঁ, একটা টাস্ক দেওয়া থাকে, মানে তোমার স্ট্র্যাটেজি হয়ে গেছে, এখন এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, দ্যাট ইজ দ্য টাস্কের বিষয়, এটা জব। তো টাস্ক কন্ট্রোল ইজ দ্য প্রসেস অফ এনশিওরিং দ্যাট স্পেসিফাইড টাস্ক আর ক্যারিড আউট ইফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি। ওকে, ভেরি ক্লিয়ার। এখন টাস্কটা তোমার একটা ট্রানজেকশন ওরিয়েন্টেড। দেখো তুমি আমরা যে অ্যাকাউন্টিং এ যে ট্রানজেকশন গুলো রেকর্ড করছি, এগুলো প্রত্যেকটা একটা টাস্ক কিন্তু, তাই না? ট্রানজেকশন ওরিয়েন্টেড। তোমার সেলস, এখানে সেলস টার্গেট দেওয়া থাকবে, ট্রানজেকশন ওরিয়েন্টেড। পারচেজার করতে হবে, ট্রানজেকশন ওরিয়েন্টেড। একটা প্ল্যান প্রিপেয়ার কনস্ট্রাক্ট করতে হবে, ট্রানজেকশন ওরিয়েন্টেড, তাই না? একটা সিস্টেম ইনস্টল করতে হবে, ডেভেলপ করতে হবে, ট্রানজেকশন ওরিয়েন্টেড, ঠিক আছে? হ্যাঁ, ইভেন
ইভেন আমাদের যে অ্যাক্টিভিটি গুলো যেটা বলছি আর কি প্রত্যেকটাই ট্রানজেকশন ওরিয়েন্টেড। কেমন? অর্গানাইজেশন যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো এগুলো টাস্ক কন্ট্রোল অ্যাক্টিভিটি, এবং এটাকে বলতে পারো তুমি সাইন্টিফিক, কারণ স্পেসিফিক, এখানে স্পেসিফিক সময় দিয়ে দেওয়া আছে এবং কাজটা পারফর্ম করতে হবে। তারপর সোশ্যাল সায়েন্স, সাইন্টিফিক কেন, তারপর সোশ্যাল সায়েন্সের ম্যাটার বলছে। এই যে ম্যাটারটা আচ্ছা এই টাস্কটা তোমাকে কমপ্লিট করতে হবে, এটা স্পেসিফিক টাস্ক, এটা সাইন্টিফিক, এটাকে বেসড। কেন ইকুয়েশন? তুমি দেখো অ্যাকাউন্টিং আমরা একটা ইকুয়েশন বেসড ফাংশনিং করছি, আমাদের পুরো একটা ইকুয়েশন উপর নির্ভর করছে, তাই না? ইকুয়েশনটা কি? অলওয়েজ আমাদের টার্গেট হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে আমরা দুটো জিনিসের মধ্যে কি করব, কম্পেয়ার করব এবং একটা ইকুয়াল রেজাল্ট পাবো। হোয়াট আর দ্যাট? অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। আমাদের পুরো অ্যাকাউন্টিং পিরিয়ডে যে দ্যাট ইজ অ্যাক্টিভিটি গুলো পারফর্ম করছি আমরা একটা রেসপেক্টিভ দ্যাট ইজ দ্যার টাস্কে পারফর্ম করছি, সেগুলোকে শেষে এসে আমরা কি বলছি, যে আমরা দেখছি এই ইকুয়েশন মেইনটেইন করে কিনা। ঠিক টাস্ক কন্ট্রোল একটা ইকুয়েশন মেইনটেইন করে, এটা দ্যাটস ওয়াই এটা সাইন্টিফিক। আমাদের ওই অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিস গুলো সাইন্টিফিক, কিন্তু পোস্টমর্টেম অ্যাক্টিভিটিস, বুঝতে পেরেছো? অবভিয়াসলি সেটা অ্যাপ্লাইড সায়েন্স, কেমন? নট পিওর সায়েন্স, সোশ্যাল সায়েন্স। ওকে? এবং সেটার উপর বেসিস করে তুমি কন্ট্রোল অ্যানালাইসিস করতে পারবে, যে টাস্কটা করা হলো সেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে কিনা, সেটা আমি মেজার করতে পারছি, পারফরম্যান্স ইভ্যালুয়েশন করতে পারছি। ঠিক আছে? এটা টাস্ক কন্ট্রোল সম্ভব, এবং টাস্ক কন্ট্রোল ম্যানেজমেন্ট কন্ট্রোল একটা পার্ট। ম্যানেজমেন্ট কন্ট্রোল এটা মধ্যেই সেটা অন্তর্ভুক্ত। ম্যানেজমেন্ট কন্ট্রোল স্ট্র্যাটেজি ফর্মুলেশনের পরে সেটাকে টাস্ক কমপ্লিট করার পর্যন্ত সেই কাজটা সেটা ম্যানেজমেন্ট কন্ট্রোল করছে। ওকে? তো যে এখানে দেখা হবে যে যত এখানে আমরা দেখছি অর্গানাইজেশন সবগুলোই টাস্ক কন্ট্রোল রিলেটেড। যে ম্যাটেরিয়াল পারচেজ করছো, প্রোডাক্ট সেল করছো, এমপ্লয়ি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছ, সবগুলোই টাস্ক কন্ট্রোলের বিষয়। ওকে? ঠিক আছে? এখন তোমার ইভেন এমন একটা অ্যাক্টিভিটি তুমি নতুন করে শুরু করো, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু একটা টাস্ক কন্ট্রোল পার্ট হয়ে যাচ্ছে, পরবর্তী সিস্টেমেটিক্যালি হচ্ছে টাস্ক জি কন্ট্রোল স্যার, মানে। ঠিক আছে স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার হ্যালো শেষ করতে বলছো নাকি? না আমি বুঝিনি। স্যার, আজকে জুমাবার তো স্যার, নাম হ্যাঁ হ্যাঁ, আজান হয়ে গেছে আর অলরেডি আর স্যার। 10টা মিনিট নেই, 10 মিনিট জি স্যার, হবে? জি স্যার, সমস্যা নেই স্যার। ঠিক আছে, তাহলে তুমি এই যে দেখো এই আমরা আহ, কি বললাম, যে তোমার একটা অ্যাক্টিভিটি যদি একবার তুমি পারফর্ম করো তাহলে সেটা রিলেটেড টাস্ক কন্ট্রোল রিলেটেড হয়ে যাচ্ছে, পরবর্তীতে কিন্তু আমরা সেটা ফলো করছি, তাই না? একটা কাজ যদি নতুন করে তুমি যদি শুরু করো একটা কাজ, হ্যাঁ, তারপর সে বলা হয় রেফারেন্স দেওয়া হয় যে ওই কাজের উপর অনুযায়ী সেটা করা হচ্ছে। There is কি বলে তোমার একটা প্রমাণ আমরা বলছি, এভিডেন্স পাই, তাই না? এবং সেই অনুযায়ী সেটাকে ফলো করি সেটা তখন সেটা টাস্ক কন্ট্রোল কাজ হয়ে যাচ্ছে। এটার কারণে এই ম্যানেজমেন্ট কন্ট্রোল এটাই শিফট from management control to task control, free some of the managers time। এটা করার কারণে কি হচ্ছে, অটোমেটিক্যালি ম্যানেজাররা কিছু সময় পাচ্ছে যেটা অন্য কাজে সেই সময়টা ওরা ইউটিলাইজ করতে পারছে। যাই হোক, ডিস্টিংশন বিটুইন টাস্ক কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট কন্ট্রোল, আগে দেখলাম ডিস্টিংশন বিটুইন ম্যানেজমেন্ট কন্ট্রোল এন্ড স্ট্র্যাটেজি ফর্মুলেশন, এবার আমরা বলছি টাস্ক কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট কন্ট্রোল। তাহলে এখান থেকে একটা হিন্টস পাচ্ছি যে ম্যানেজমেন্ট কন্ট্রোলটা এটা সবার মাঝে স্ট্র্যাটেজি ফর্মুলেশন এবং টাস্ক কন্ট্রোলের মাঝখানে হচ্ছে ম্যানেজমেন্ট কন্ট্রোল, সে কথাটাও এখানে বলা হচ্ছে। যেমন এখানে বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট কন্ট্রোল কিছু ক্ষেত্রে সিস্টেমেটিক হলেও ওটা আনসিস্টেমেটিক, আর টাস্ক কন্ট্রোল হচ্ছে অবভিয়াসলি সিস্টেমেটিক। টাস্ক কন্ট্রোল একেবারেই টাইম বেসড, ম্যানেজমেন্ট কন্ট্রোলটা ডেফিনিট টাইম আছে বাট টোটালি স্পেসিফিক টাইম বেসড নয়। ঠিক আছে? বুঝতে পেরেছো? আর টাস্ক কন্ট্রোলে তোমাকে এক্স্যাক্টলি একটা অ্যাকুরেট ডেটার উপর বিশেষ করে তুমি সেটা করতে হচ্ছে টাস্ক কন্ট্রোল, হ্যাঁ, কারণ এটা টাস্ক দেওয়া আছে। কিন্তু ম্যানেজমেন্ট কন্ট্রোলে তোমার কিছু এস্টিমেটেড ডাটা, কিছু অ্যাকুরেট ডাটা দুটো নিয়েই তোমাকে কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতে হচ্ছে। তো সো এখানে একটা এক্সাম্পল চার্ট দেওয়া আছে, সরি ডিস্টিংশন চার্ট দেওয়া আছে একটা এক্সাম্পল নিয়ে, এটা একটু তোমরা পড়ে নিও, না বুঝতে পারলে পরের ক্লাস আমাকে জানাইও, আশা করি বুঝতে পারবে। কেমন? তো আমরা এখান থেকে ফাইনালি যে বিষয়টা এটা একটু টাচ করে আমরা শেষ করে দিচ্ছি, ইন্টারনেটের ইম্প্যাক্টটা কি অন দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম।
আমরা একটু বলছি যে প্রথমত যে ইনফরমেশনের যে একটা রিভলিউশন সেটা শুরু হয়েছে কিন্তু টেলিফোন ইনভেনশনের মাধ্যমে, তাই না? টেলিফোনের পরে মানুষ বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে এটা অনেক ইজি হয়ে গেছে, কনভেনিয়েন্ট হয়ে গেছে ব্যবসা করা, ইভেন সেন্টারে যেতে হয় না, হ্যাঁ, তোমার স্টোর ভিজিট করতে হয় না, সেলারকে সাপ্লায়ারকে ভিজিট করতে হয় না, তাই না? টেলিফোন এর মাধ্যমে সেই বেনিফিটটা পাচ্ছ। এবং টেলিফোনের পরে সেটা আরো ইজিয়েস্ট হলো যখন যখন কম্পিউটার বা ইন্টারনেট ডেভেলপ হলো, ইন্টারনেট আসলো। আসার পরে এখন কি কি বেনিফিট গুলো টেলিফোনের চেয়ে বেশি বেনিফিট পাওয়া যাচ্ছে, কারণ এটা কস্ট ফ্রি কমিউনিকেশন। হ্যাঁ, তুমি চাইলেই সেখানে সেটাকে তুমি অ্যাক্সেস করতে পারছো, হ্যাঁ, তুমি অর্ডার প্লেস করতে পারছো, তার প্রোডাক্ট দেখতে পাচ্ছ, ইমেজ দেওয়া যাচ্ছে ওখানে, কেমন একসাথে লক্ষ লক্ষ কাস্টমারদের সাথে কমিউনিকেট করা যাচ্ছে, একসাথে লক্ষ লক্ষ ভিউয়ার সেটা দেখতে পাচ্ছে, তাই না? তারপরে 24 ঘন্টা সেটা ইউজ করা যাচ্ছে, ভিউয়ারদের ডিসিশন মেকিং অ্যাবিলিটিটা কোনো মতেই কেউ ইনফ্লুয়েন্স করছে না, এটা টোটাল ইনফ্লুয়েন্স ফ্রি, বুঝতে পারছো? ইন্টারফারেন্স ফ্রি ইন্টারফারেন্স সেটা করতে পারছে। ইন্টারনেটে এতগুলো ফ্যাসিলিটিস দিচ্ছে, মানে ইনফরমেশনটাকে এত ইজি করে দিয়েছে যেটা তোমার ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের ডেভেলপ করতে, ডিজাইন করতে সহজতর হয়েছে, মানে ইজিয়েস্ট হয়েছে। তাহলে সো এটা একটা ইনফ্রাস্ট্রাকচার হিসেবে কাজ করছে, মানে যে তোমার কিসের ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। কিন্তু আলটিমেট ডিসিশন কি ইন্টারনেট নিতে পারছে? আলটিমেট ডিসিশনটা কি ইন্টারনেট নিতে পারছে কিনা, মানে হিউম্যান ছাড়া হচ্ছে কিনা? না, বুঝতে পারছো? এখানে ইন্টারনেট যদিও তোমাকে এই যে ব্যবসার ক্ষেত্রে যে B2B কমিউনিকেশন বা B2B বিজনেস বা B2B তোমার কমার্স বা B2C যে কমার্স, এগুলোকে ডেভেলপ করেছে, রুলস অফ গেম অলরেডি চেঞ্জ করে দিয়েছে, এত ইজি করেছে। তারপরেও আলটিমেট ম্যানেজারিয়াল যে ফাংশনস, হ্যাঁ, যে ডিসিশন মেকিং, ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং, সেটা কি ইন্টারনেট দ্বারা সম্ভব হয়েছে বা হচ্ছে কিনা বলো? না স্যার। না, the impact of the internet দেখো on the world of business has been significant. What then has been the internet's impact on management controls within an organization? না, এর উত্তরটা হচ্ছে না, পরে পড়লে দেখবে। ইম্প্যাক্ট আছে, দ্যাট সেন্স যে ইনফরমেশন কালেকশন, ইনফরমেশন যে যে যেটা প্রোভাইডিং, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয়টা, সেটা ইন্টারনেট খুব সহজ করে দিয়েছে। কিন্তু আলটিমেট ডিসিশন তৈরির ক্ষেত্রে ইন্টারনেটের কোনো রোল নেই। ইনফরমেশনটা দিচ্ছে সেটা সহজ করে দিয়েছে সেটা বলা যায়, কিন্তু ডিসিশনটা হিউম্যান মানে ম্যানেজারদেরকেই নিতে হচ্ছে। তার মানে এখানে ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমটা কি, তার ডিমান্ড ইন্টারনেটের আসার ফলে কমে যায়নি, রাদার এটা তার লেভেলটা এক্সিস্ট করছে অ্যাজ ইট ওয়্যার, আগে যেমন ছিল। ঠিক আছে, বুঝতে পারছো? সো ইন্টারনেট ক্যান নট সাবস্টিটিউট দেখো ফর দ্য ফান্ডামেন্টাল প্রসেস দ্যাট আর ইনভলভ ইন ম্যানেজমেন্ট কন্ট্রোল। ঠিক আছে, বুঝতে পারছো? ফান্ডামেন্টাল প্রসেসটা কি? ফান্ডামেন্টাল প্রসেস হচ্ছে এই যে এক্সিকিউট করা, যে স্ট্র্যাটেজি এক্সিকিউট করা, এখানে হিউম্যান রিসোর্সের ইনভলভমেন্ট দরকার আছে, ওয়ার্কফোর্স প্রয়োজন আছে, এদেরকে ডিরেক্ট করা, ওদেরকে ওভারসি করা, সুপারভাইজ করা, এখানে হিউম্যান রিসোর্স দরকার, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের প্রয়োজন আছে। ঠিক আছে, পলিসি তৈরি করা, এগুলোতে ইন্টারনেটের কাজ হবে না, বুঝতে পারছো? মোট কথা বিহেভিয়ারাল প্রসেসের জন্য তোমার ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম প্রয়োজন আছে, সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল প্রসেস। ওকে, সেটা ইন্টারনেটের মধ্যে প্রয়োজন নেই। কি কারণে প্রয়োজন আছে এই কতগুলো পয়েন্টস দিয়ে এখানে বলা আছে দেখো, যেগুলোর জন্য অবশ্যই তোমার ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম প্রয়োজন আছে, এগুলো একটু পড়বে, আমি আর ডিটেইল বললাম না। কেমন, এই যেটা বললাম আর কি, যে ধরো এক্সিকিউট করা, হ্যাঁ, ফর্মুলেট করা, স্ট্র্যাটেজি ফর্মুলেট করা, স্ট্র্যাটেজি এক্সিকিউট করা, ঠিক আছে, গোল অ্যাচিভ করা, তারপর সেটা কমিউনিকেট করা, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো, হ্যাঁ, ডিভাইসগুলোকে রান করা, হ্যাঁ, ইভেন অন্যদের বিহেভিয়ারাল অল্টারেশনের জন্য ইনফ্লুয়েন্স করা, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেমের প্রয়োজন আছে, বুঝতে পারছো? সামারি হচ্ছে কি, although the internet has vastly improved information processing, the fundamental elements of management control, what information to collect and how to use it, and how to use it are essentially behavioral. কি তথ্য দরকার, কিভাবে সেটা ব্যবহার করতে হবে, সেজন্য অবশ্যই তোমার আচরণগত দিক দরকার, এবং আচরণ কাদের? হিউম্যান বিইং, এর হিউম্যান বিইং ইজ এ পার্ট অফ হোয়াট? ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম, essentially behavioral in nature, and that's not amenable to a formula approach. Internet is solely a what? Formula approach.
নাথিং এলস। কেমন? কারণ ওখানে ফর্মুলা ডিজাইন করে দেওয়া আছে, সে অনুযায়ী সে কাজ করে। কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং, জাজমেন্টাল যে অ্যাসপেক্টস গুলো, যে বিষয়গুলো, সেটা অবশ্যই ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতে হবে, পারফর্ম করতে হবে। ওকে ফাইন, আজকে এই পর্যন্তই। আমরা এটা কমপ্লিট করলাম। পরের দিন নেক্সট টপিক নিয়ে আলাপ করব। ওকে, ঠিক আছে? Okay, sir. একটু পড়তে হবে তোমাদেরকে, ভালো করে পড়ো, কারণ এই কথাবার্তা বলতে গেলে অনেক সময় চলে যায়, তোমাদের পড়তে হবে। আচ্ছা, দ্রুত বলে ফেলো, আমরা কি অ্যাটেন্ডেন্সটা কি নিতে পারবো? জি স্যার, নেওয়া যাবে স্যার। বলে ফেলো দ্রুত। আগে সিস্টেম 1 to 10, এবার আমাকে বলতে যেতে না, তোমরা বলে ফেলো। 10, 10 এর পরে 11 থেকে 20, এভাবে আগে আগে থাকো, বলো। Roll 1. 1, Sir, roll 2. 2, Sir, Hello. roll 10. 10,